আসসালামু আলাইকুম। পাপুলার শিক্ষা পরিবারের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের ফিজিক্স 2 এর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের সুপার সাজেশন, এবং যেখান থেকে শতভাগ প্রশ্ন আমাদের পরীক্ষা কমন থাকবে। রিসেন্টলি আপনারা যে সকল পরীক্ষা দিচ্ছেন, সেই সকল পরীক্ষায় আমি নিশ্চিতভাবে বলতে পারি যে পাপুলার সুপার সাজেশন থেকে শতভাগ প্রশ্ন আপনাদের কমন পড়তেছে। এবং আপনারা যদি এই পাপুলার সুপার সাজেশনটা ভালো করে যারা ফলো করছেন, তারা নিশ্চিতভাবে ভালো একটা এক্সাম দিচ্ছেন। তো আজকে আমরা আলোচনা করব আমাদের ফিজিক্স 2 সুপার সাজেশন, যেখান থেকে শতভাগ প্রশ্ন পরীক্ষায় থাকবে। এটা আমি আবারও বললাম, তার কারণ হচ্ছে আমরা আজকে পরীক্ষায় আসার মতো 10টা রচনামূলক প্রশ্ন দেখব, পাশাপাশি আমাদের যে ফিজিক্স 2 এর উপরে আনসার সহকারে সুপার সাজেশনটা আছে, সেটা আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের এই ক্লাসের মাধ্যমে আপনি ফিজিক্স 2 এর উপরে একটা টোটাল প্রিপারেশন হয়ে যাবে। আজকের এই ফিজিক্স 2 এর উপর আমি যে ক্লাসটা নিব, সেই ক্লাসটা যদি আপনি সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে করেন, আশা করি আপনার ফিজিক্স 2 তে আর কোনো প্রকার ঝামেলা থাকবে না, ভালো একটা প্রিপারেশন হবে, আপনি ভালো একটা এক্সাম দিতে পারবেন। তাই এই সম্পূর্ণ ক্লাসটা আপনাদের সবাইকে দেখার অনুরোধ রইল। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন। এবং ক্লাসের শুরুতে আপনারা সবাই একটু আমাকে এনশিওর করবেন যে আমার কথাগুলা সঠিকভাবে শোনা যাচ্ছে কিনা বা বুঝতে পারতেছেন কিনা, আর হচ্ছে দেখতে আপনাদের কোথাও প্রবলেম হচ্ছে কিনা, এই বিষয়টা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। হ্যাঁ, আর আপনাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে? আমি তো প্রথমে বলে দিয়েছিলাম যে পাবলিকের সাজেশন যারা ফলো করছেন তারা নিশ্চিতভাবে ভালো এক্সাম দিচ্ছেন। তারপর আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই যে আপনারা কেমন এক্সাম দিচ্ছেন, সেই বিষয়টা আপনারা নিজে একটু বলেন। এবং আপনাদের এই পরীক্ষার পিছনে পাবলিকের সুপার সাজেশনটা কতটা কার্যকরী ছিল, কতটা ইফেক্টিভ ছিল, সেই বিষয়টা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আহ আচ্ছা, আমার একটা বিষয় খারাপ লাগে, সেটা হচ্ছে আমি যখন কোনো একটা সাবজেক্ট নিয়ে লাইভে আসি, হ্যাঁ, অনেক শিক্ষার্থী আছে, অনেক কমেন্ট করে, স্যার অমুক সাবজেক্ট কবে নেবেন, অমুকটা কবে নেবেন। আমরা নিব ভাই, আমাদের যে কটা নেওয়া যায় ইনশাল্লাহ নিব। তবে নেওয়ার আগে সেটা অবশ্যই আমাদের পেজে জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তো ক্লাসে আসছেন, ক্লাস করেন, অন্য সাবজেক্টটা কবে নিব না নিব এই বিষয়টা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলেন। আপাতত যে ক্লাসটা করতেছি সেটা মনোযোগ সহকারে করেন, ঠিক আছে? পরেরটা পরে দেখা যাবে। হ্যাঁ, নয়ন ইনশাল্লাহ আছি ভালোই। অনেকদিন পর আপনার ক্লাস পেলাম। হুম, আপনাদের এই ফিজিক্স 2 এর কথা শুনে আর থাকতে পারলাম না, আপনাদের অনুরোধে আবার চলে আসলাম ফিজিক্স 2 নিয়ে। হ্যাঁ, আচ্ছা, শাহরিয়ার সাজিদ আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের দোয়ায়। রুহি ঠিক আছে। মুন্না ইসলাম, এক্সাম ভালো হয়েছে স্যার আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের কোন এক্সামটা ছিল এটা বলেন তো? সিয়াম খান, শাহরিয়ার সাজিদ। আচ্ছা, অ্যাকাউন্টিং ছিল অনেকের, অ্যাকাউন্টিং এক্সাম তো আমাদের দিদার স্যারের সাবজেক্ট। আশা করি এটা সবাই ভালো দিয়েছেন। হ্যাঁ, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি, এটা আপনারা অনেক ভালো এক্সাম দিয়েছেন, কারণ দিদার স্যার যে সাজেশনটা বানাইছে আমাকে কালকেই বলছিল, আগের দিনে যে সাজেশনটা বানাইছে এটা থেকে 100% কম হবে, কোনো মিস যাবে না। হ্যাঁ, আমরা একটু ওয়াইট করি সকলের জন্য, যাতে সবাই যুক্ত হয়ে গেলে আমরা ক্লাসটা শুরু করব, ঠিক আছে? আমরা একটু ওয়েট করি সকলের জন্য, সবাই যখন যুক্ত হয়ে যাবে তখন আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। তালহা জুবের, ফিজিক্স 2 এর উপরে আমরা আমাদের সুপার সাজেশনটা আপনাদেরকে দেখাবো, আনসার সহকারে যে পিডিএফটা আছে আমাদের, যেটা আমাদের অ্যাপসে দেওয়া, সেইটাই আমি আপনাদের কাছে দেখিয়ে দিব আমাদের ফুল ক্লাস। ইমামুল হক, পিডিএফটা পাবেন না তো? পিডিএফটা দেখতে পাবেন, পিডিএফ ফাইলটা আপনাদেরকে দিব না, তবে আমি এমনি দেখাই দিব, ঠিক আছে? আর ক্লাসের শেষে আমাদের যে আছে তাদেরকে হয়তো দেওয়া যেতে পারে, বাট সবাইকে না। আর সেটা দেখি পরেরটা পরে দেখা যাবে, আগে ক্লাসটা করেন। যদি সময় হয় তাহলে অবশ্যই ফিজিক্স 2 এর যে সুপার সাজেশনটা আছে উত্তর সহকারে সেটা ইনশাল্লাহ দিয়ে দিব। দেখেন, ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন, আশা করি অনেক উপকার হবে। হ্যাঁ, আচ্ছা। সো অনেকে জয়েন হয়ে গেছেন, পরে যারা জয়েন করতে এসে করবে না, আমরা আমাদের আলোচনা শুরু করে দিই। যে কথা বলতেছিলাম, আহ হ্যাঁ, সিয়াম খান আছি আলহামদুলিল্লাহ ভালো। যে কথা বলতেছিলাম, আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে আমি আপনাদেরকে অধ্যায় ভিত্তিক কিছু প্রশ্ন দেখাবো, অধ্যায় ভিত্তিক কিছু প্রশ্ন আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, অধ্যায় ভিত্তিক কিছু প্রশ্ন আপনাদেরকে দেখাবো, ঠিক আছে?
যাদের ভালো একটা প্রিপারেশন নেওয়া প্রয়োজন, যারা ভালো একটা প্রিপারেশন নিতে চান, তাদের জন্য আমি প্রথমে একটা আপনাদের সাজেশনটা দেখাই দিই যে কোন কোন অধ্যায় আপনাদেরকে পড়তে হবে এবং আহ, কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন আপনাদের করতে হবে সেটা নিয়ে চলেন প্রথমত একটা আইডিয়া দিই। হ্যাঁ, অবশ্যই শাহরিয়ার সাথে ইনশাআল্লাহ ভালো হবে। ম্যাথমেটিক্স সাজেশনটা দিয়েছিলেন যে ওইটা, হ্যাঁ অবশ্যই আব্দুল হামিদ কমন পড়বে ইনশাআল্লাহ, আমি আশাবাদী। ঠিক আছে, চলেন শুরু করি আমাদের আলোচনাটা। প্রথমত আমি একটু বলতে চাই আপনাদেরকে, আপনারা ফিজিক্স এর উপরে এখানে যে অধ্যায়গুলো লেখা আছে, আমি আজকের এই ক্লাসটাতে আমি প্রথমে বলে রাখছি আপনাদেরকে যে ফিজিক্স এর উপরে একটা সম্পূর্ণ প্রিপারেশন কিভাবে নেওয়া যায় সেটা সম্পর্কে একটা টোটাল আইডিয়াটা দিব। কোন কোন প্রশ্ন পড়তে হবে, কোনগুলো আমরা স্কিপ করব, কোন অধ্যায়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেই বিষয় সমস্ত বিষয় নিয়ে আজকে ক্লাস আলোচনা করব। ঠিক আছে, তো আমাদের এখানে দেখছেন কয়েকটা অধ্যায়ের নাম লেখা আছে। আমাদের ফিজিক্স 2 থেকে এই অধ্যায়গুলো আমাদের একটু পড়তে হবে। ঠিক আছে, আমরা যদি এই অধ্যায়গুলো পড়ি, এই অধ্যায়গুলো পড়লে আশা করি মোটামুটি আমাদের ফিজিক্স 2 থেকে শতভাগ প্রশ্ন কমন পাবে এবং এই অধ্যায়গুলো থেকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে পরীক্ষার প্রশ্নটা হয়ে থাকে। ঠিক আছে, আমরা একটু দেখেন, যেমন প্রথম অধ্যায় আছে আমাদের থার্মোমিতি। এখান থেকে তো সবকিছু মিস হলে এদের থেকে প্রশ্ন মিস হবে না, এটা আমাদের পড়তে হবে। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় স্থির তড়িৎ আপনি স্কিপ করতে পারেন, অথবা এখানে একটা প্রশ্ন আছে কুলম্বের সূত্র, আরেকটা হচ্ছে ধারক কি, ধারকের ব্যবহার, এই সমস্ত বিষয় দুইটা কোশ্চেন আছে এই জায়গায়। হ্যাঁ, জাস্ট এখানে দুইটা কোশ্চেন পড়লেই অধ্যায়টা শেষ হয়ে যায়, আমি এটা পড়াই দিব। তারপর হচ্ছে যে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ, স্যার এখান থেকে প্রশ্ন আসবে এই দুটো অধ্যায় থেকে। সো এই দুটো অধ্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর লাস্টে হচ্ছে এই তিনটা অধ্যায়, আলোক তড়িৎ ক্রিয়া, পরমাণুর গঠন এবং হচ্ছে নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান। অর্থাৎ আমরা এখানে কয়টা অধ্যায় দিয়েছি আপনাদের দেখেন তো, 3 4 7 7 3 10। অর্থাৎ আপনাকে যদি ফিজিক্স 2 এর মধ্যে ভালো রেজাল্ট আপনি করতে চান, তাহলে আপনাদেরকে এই টোটাল 10টা অধ্যায় পড়তে হবে। এখন আমি আপনাদেরকে 8টা রচনামূলক প্রশ্ন দিব। 8টা রচনামূলক প্রশ্ন দিব, যে প্রশ্নগুলো থেকে, যে 8টা রচনামূলক প্রশ্ন দিব, এখান থেকে আমি আশাবাদী মিনিমাম হইলেও 4টা রচনামূলক কমন পড়বে। আমি যে 8টা রচনামূলক প্রশ্ন এখন আপনাদেরকে দিব, সেই 8টা থেকে মিনিমাম, ঠিক আছে একদম নিচে আমি ধরতেছি যে 4টা প্রশ্ন কমন পড়বে, উপরে যে কয়টা পড়তে পারে মিনিমাম। ঠিক আছে, চলেন আমরা সেই 8টা রচনামূলক প্রশ্ন একটু দেখি। ওকে, এই অধ্যায়গুলো পড়তে হবে। আশা করি আলোচনাটা বুঝছেন যে আমাদের ফিজিক্স এর উপরে আমরা যদি শতভাগ প্রিপারেশন নিতে চাই, যাদের ভালো একটা রেজাল্ট করার ইচ্ছা, তারা দয়া করে এই 12টা অধ্যায় পড়বেন। আমি 12 অধ্যায় থেকে কোন কোন প্রশ্নটা 10টা অধ্যায় পড়তে হবে এবং এই 10টা অধ্যায় থেকে কি কি কোশ্চেন আছে আমাদের, সেই সকল কোশ্চেন আমি দেখাই দিব। সেই কোশ্চেন গুলো জাস্ট পড়বেন, খুব বেশি না, শর্ট একটা সেশন হবে আজকে ক্লাসে। আমি জাস্ট শর্ট যে সাজেশনটা আছে, যেগুলো না পড়লেই নয়, যেগুলো আসবে পসিবিলিটি বেশি, আমি সেইগুলো আজকের ক্লাসে দেখাই দিব। ওকে, চলেন 8টা প্রশ্ন দেখি আমরা। 8টা প্রশ্ন, ঠিক আছে। এই যে স্যার আমাদের 8টা প্রশ্ন আছে এখানে, এই 8টা কোশ্চেন থেকে মিনিমাম 4টা প্রশ্ন পরীক্ষায় থাকবে। এই যে এখানে 4টা প্রশ্ন আপনি দেখতে পাচ্ছেন, এই 8টা কোশ্চেন থেকে মিনিমাম 4টা কোশ্চেন আপনার পরীক্ষায় কমন থাকবে, মিনিমাম বললাম আমি। একটু প্রশ্নগুলো দেখেন সবাই আপনারা। ওকে, আচ্ছা, তো যে একই কমেন্ট বারবার করতেছে যে স্যার ফিজিক্স, সরি অ্যাকাউন্টিং এ 20 পাইলে কি পাস করে দিবে? এখন দেখেন আপনাদের কত পাইলে পাস না ফেল হয়, সেটা অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে এটা আমি বলতে পারবো না, কারণ অ্যাকাউন্টিং এর পরে না, এই বিষয়ে আমার আইডিয়া নাই। ঠিক আছে, আমি কোনোদিন অ্যাকাউন্টিং পড়ি নাই, কথা বলছেন, তো এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। এটা দিদার স্যার জানে, তাকে জিজ্ঞেস করবেন, তিনি আপনাকে প্রপার একটা সলিউশন দিয়ে দিবেন। আচ্ছা জিহাদ, ইনশাল্লাহ হবে। হ্যাঁ, ফিজিক্স 1 হবে, চিন্তার কোনো কারণ নাই, ফিজিক্স 1 হবে, চিন্তার কোনো কারণ নাই, ফিজিক্স 1 হবে। হ্যাঁ,
ফিজিক্স টু এখানে যে 4টা রচনামূলক দিছি, 8টা রচনামূলক দিছি, এখান থেকে 4টা আসতে পারে, এবং আপনারা তো জানেনই যে রচনামূলকে কত মার্কস হয়, তাই না? আচ্ছা, এখানে বলছে ব্রেনস্টোন এজ, আমি বলি এখানে যে 8টা দিছি এটার প্রমাণ করে দিতে বলতেছেন, হ্যাঁ। এইখানে প্রত্যেকটা বিষয় আমি প্রমাণ করে দিয়েছি, যে প্রমাণের লেকচার ভিডিওগুলো আমাদের এই ফেসবুক পেজে আছে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আছে। তারপর আমি ইনশাল্লাহ এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন গুলো আপনাদেরকে সমাধান করে দিব। ওকে, এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন গুলো আমি ইনশাল্লাহ আপনাদেরকে। উভয়ধর এটা কেমন প্রশ্ন করলেন ভাই, যে 5টার জন্য কয়টা পড়তে হবে? আমি তো আপনাদেরকে এখানে 8টা প্রশ্ন দিলাম, যে 8টা রচনামূলক দিলাম, এই 8টা থেকে ইনশাল্লাহ আমি বলছি 4টা, মিনিমাম 4টা, 5টা পড়তে পারে। তবে আমি দৌড়ে নিছি, আমি কমটাই দৌড়ি না, আমি কম দৌড়ি, যে এখান থেকে 4টা আসবে, আমি 5টা বলতেছি না, ঠিক আছে? তো মিনিমাম 4টা কোশ্চেন হবে, 5টা প্রশ্ন, 8টা প্রশ্ন পড়ে গেলে আপনারা ভালো একটা বেনিফিট পাবেন আপনাদের রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে, ঠিক আছে? ইউসুফ সেনওয়ারি, সামি, সামি এখন আমি যা দেখাবো সবগুলাই শর্ট সাজেশনের অংশ, চলেন আমরা একটু দেখি, হ্যাঁ। 5 নম্বর যে প্রশ্নটা আছে, হ্যাঁ, 2 3 4 5, এটা হচ্ছে আমাদের যে প্রতিসরণের অধ্যায়টা আছে না, সেই প্রতিসরণ থেকে এই প্রশ্নটা। প্রতিসরণের ন্যূনতম বিচ্যুতিকোণ, অর্থাৎ সরি, বিচ্যুতিকোণ ডেল ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, প্রিজমের ক্ষেত্রে। সো এখন আমরা প্রথম অধ্যায়ের কোয়েশ্চেন গুলো দেখে, আশা করি কোয়েশ্চেন গুলো আপনারা দেখছেন। এখন দেখেন আমাদের প্রথম অধ্যায় থেকে সংক্ষিপ্তর জন্য কোনটা পড়তে হবে। আমি প্রথমত যারা ডিটেলস প্রিপারেশন নিতে চান তাদের ক্ষেত্রে একটু বলি, তারপরে আমি তো শর্ট প্রিপারেশন যারা নেবেন তাদের জন্য রচনামূলক অলরেডি দেখাই দিয়েছি। তারপর এখন যারা ডিটেলস প্রিপারেশন নিতে চান, ভালো প্রিপারেশন নিতে চান, তাদের জন্য আমি একটু আলোচনা করতে যাচ্ছি। যেমন প্রথম অধ্যায় থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, আমাদের এই কোয়েশ্চেন গুলো আসতে পারে, যেমন তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করা। এটা স্যার আমি লাস্ট যে ফিজিক্সের উপর একটা লাইভ ক্লাস নিয়েছিলাম, সেখানে খুব সুন্দর করে এটা করাই দিয়েছি। কেলভিমিতির মূলনীতি ব্যাখ্যা করো, তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য, এটা আমরা স্যার সংক্ষিপ্তর জন্য পড়বো। এটা কিসের জন্য পড়বো? সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে? যে এই প্রশ্নটা, এবং হচ্ছে পারদ থার্মোমিটারের গঠন এবং কার্যাবলী, ঠিক আছে? এখানে বরফের সুপ্ততাপ কি, তারপর এখানে একটা ম্যাথ আছে যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলে একই পার্ট দেয়। তারপরে বলছে মানুষের একটা ম্যাথ দিছে এখানে। এই দুটো হচ্ছে আমাদের এই লাস্টে যে 3টা আছে, এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম। এখান থেকে বলেন যে আপনাদের কোনটাতে ঝামেলা হয়, কোনটা আমাকে সমাধান করে দিতে হবে। এবং এটা আমি লাস্ট লাইভ ক্লাসে, এই ভিডিওটা এখন আমাদের হয়তোবা পেজে আছে, এখান থেকে কোনটা যদি আমি সলভ করে দিই আপনারা খুশি হবেন, বা কোনটা আপনাদের বেশি প্রবলেম সেটা বলেন, আমি সেটাই সমাধান করে দিই। সবগুলো যদি আমি সমাধান করতে চাই অনেকটা সময় প্রয়োজন হবে। যেগুলো পারেন আমি সেগুলো স্কিপ করে জাস্ট যেগুলোতে আপনার প্রবলেম হবে আমি সেগুলো সমাধান করে দিচ্ছি। শাহনওয়াজ, আপনাদের ফিজিক্স 1 পরীক্ষার আগে ইনশাল্লাহ আমরা দিব, সমস্যা নেই। আচ্ছা, নাবিল খন্দকার বলছেন স্যার কেয়ার ব্যাচে জুম ক্লাস কখন হবে? আচ্ছা, কেয়ার ব্যাচের জুম ক্লাসের টাইম শিডিউলটা হচ্ছে আপনারা যে কেয়ার ব্যাচের গ্রুপে আছেন, আমাদের প্রাইভেট গ্রুপ যেটাতে আছে, সেখানে জানিয়ে দেওয়া হয় যে ক্লাসটা কখন হবে, ঠিক আছে? আর আপনাদেরকে একটু বলি যে, আচ্ছা, অনেকে অনেক বলতেছেন যে, মিলা বলছেন প্রবলেম নাই, ইফাত 7 নম্বর, সুপ্রতাপটা বলতেছেন, ঠিক আছে হাবিবুর, আমি আপনাদের বোঝাবো 5 নম্বর আনসেন্সের 5 নম্বরটা আছে, ঠিক আছে, আমি চেষ্টা করতেছি, লাস্টেরটা বোঝান। ও, বড় ম্যাথটার কথা বলতেছেন অনেকে। আচ্ছা, বড় ম্যাথ আমি লাস্ট ক্লাসে করাই দিয়েছি, একটু আমি ভিডিওটা শেয়ার করবো এই ক্লাসের শেষের দিকে। লাস্টেরটা অনেক বড় একটা ম্যাথ, হ্যাঁ। তারপর আমি বুঝাই দিব যে কেমনে সলভ করবেন, আমি জাস্ট একটা ধারণা দিয়ে দিব, আপনারা সলভ করে নিন। আচ্ছা, আমি আপনাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, আপনারা সকলে জানেন যে আমাদের পাপেলো রিপেয়ারের যে যারা প্রথম সেমিস্টার, তৃতীয় সেমিস্টার এবং হচ্ছে পঞ্চম এবং সপ্তম সেমিস্টারে ডাইনামিক কোর্সগুলোতে ভর্তি চলমান, যেখানে আমরা প্রতিদিন জুম লাইভ ক্লাস নিয়ে থাকি, এবং হচ্ছে আমাদের সুপার সাজেশন ই বুকটাও প্রোভাইড করে থাকি। সো আমাদের ডাইনামিক কোর্সের ফ্রি হচ্ছে মাত্র 999 টাকা। আপনি 999 টাকায়
4টা সেমিস্টারে যে কোনো একটা সেমিস্টারে ভর্তি হতে পারবেন। আর আমাদের কেয়ার প্রোগ্রামে যদি আপনি যুক্ত হন সেই ক্ষেত্রে আপনি প্রথম থেকে সপ্তম সেমিস্টার পর্যন্ত ফুল অ্যাক্সেস পাচ্ছেন এবং প্রতিদিন জুম লাইভ ক্লাস পাচ্ছেন। পাশাপাশি আপনার ডিপ্লোমা কমপ্লিট করার পরে চাকরির প্রিপারেশন সংক্রান্ত যে বিষয়টা আছে সেই চাকরির প্রিপারেশনটা কিন্তু আপনার নেওয়া হয়ে যাচ্ছে আমাদের সাথেই। তাই আশা করব যে সকলেই আমাদের কেয়ার প্রোগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, আমি সেটাই চাইছিলাম যে আমি প্রথমত আপনাদেরকে প্রশ্নগুলো দেখাই যে কোন কোন বিষয়গুলো পড়তে হবে, তার পরবর্তীতে আমি আনসারগুলো আপনাদেরকে দেখাই দিব। আমার কাছে আনসার সহ পিডিএফটাও আছে, সেখানে আপনি সকল প্রশ্নের আনসার পেয়ে যাবেন। ওকে, তো এখানে একটা কোশ্চেন বলছে, আমি একটু জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। এখানে হাবিবুর বলছে যে স্যার বরফের সুপ্ত তাপ বিষয়টা কি, দেখেন সুপ্ত তাপ। আপনি যদি বরফকে তাপ দেন, তাহলে বরফকে যদি আমি তাপ প্রদান করি তাহলে অবভিয়াসলি সেটা পানিতে পরিণত হবে, নাকি বলেন? আমি যদি বরফকে তাপ প্রদান করি সেটা অবভিয়াসলি পানিতে পরিণত হয়। তো মনে করেন আমি যদি 0°C তাপমাত্রার বরফকে তাপ দেই তাহলে সে 0°C তাপমাত্রা পানিতে পরিণত হইল। তাহলে এই যে বরফকে গলাইতে বা বরফের অবস্থা পরিবর্তন করে তরলে রূপান্তর করতে যতটুকু তাপ প্রদান করা হয় সেটাকে সুপ্ত তাপ বলে। আমি যদি ডিটেলসে সংজ্ঞাটা বলি, বলতে পারেন 0°C তাপমাত্রার বরফকে 0°C তাপমাত্রার পানিতে পরিণত করতে যে পরিমাণ তাপ শক্তি প্রদান করতে হয় সেটাকেই বরফের সুপ্ত তাপ বলা হয়। ঠিক আছে, আপনি এইভাবে যদি সংজ্ঞাটা দেন তাহলে সবচেয়ে বেটার হয় যে 1 কেজি বরফকে 1 কেজি 0°C তাপমাত্রার বরফকে 0°C তাপমাত্রার পানিতে পরিণত করতে আমাদের যে পরিমাণ তাপ প্রদান করতে হয় সেটাকে কি বলা হয় স্যার? বরফের সুপ্ত তাপ বলা হয়। আশা করি আপনারা সুপ্ত তাপ বিষয়টা বুঝছেন। আপনি যখন এই তাপটা দিবেন তখন শুধু তার অবস্থার পরিবর্তন হবে, কিন্তু তাপমাত্রা বাড়বে না। আমরা জানি তাপ প্রদান করলে তার তাপমাত্রা বাড়ে, কিন্তু সুপ্ত তাপের সময় তার তাপমাত্রা বাড়বে না। আপনি দেখেন এখানে তাপ দিচ্ছেন ঠিক আছে, এই তাপের কারণে তার অবস্থা পরিবর্তন হচ্ছে, কিন্তু এই জায়গায় দেখেন বরফের টেম্পারেচার 0 ছিল, পানির টেম্পারেচারটা 0 হবে, অর্থাৎ এক্ষেত্রে তাপমাত্রা বাড়বে না, বরং কি হবে স্যার? অবস্থা পরিবর্তন হবে, অবস্থার পরিবর্তন হবে। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, হ্যাঁ আব্দুর রহমান, ইনশাল্লাহ আমরা চলেন দেখি আগে প্রশ্নগুলো দেখি, তারপরে এখানে সবগুলা প্রশ্নের আনসারের জন্য জায়গা রাখা হয়েছিল। তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য একটু দেখে নেন আপনারা, এটা সংক্ষিপ্ত কোশ্চেন আসতে পারে। তাপ কি, তাপমাত্রা কি, একটু স্ক্রিনশট রেখে দেন। ঠিক আছে, তারপরে পারদের এই যে পারদ থার্মোমিটারের গঠন এবং কার্যাবলী এটা আমি দেখাই দিব, সমস্যা নাই। আমি সবগুলো চাইলে দেখাই দিতে পারি, কিন্তু আসলে সময়ের একটা স্বল্পতা আছে, আমি আপনাদেরকে গুছাই দিই যে কোন বিষয়গুলো আমাদের পড়তে হবে। এবং আমরা দ্বিতীয় অধ্যায় থেকে জাস্ট এই 4টা কোশ্চেন পড়বো। ঠিক আছে, এই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা এই 4টা কোশ্চেনটা পড়বো। আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে 4টা কোশ্চেন পড়তে হবে, একটু দেখেন সবাই। এই যে একটা ম্যাথ আছে আমাদের, যে একটা তামার তারের 60°C তাপমাত্রায় দৈর্ঘ্যটা হচ্ছে 200 সেন্টিমিটার, আর 150°C তাপমাত্রায় দৈর্ঘ্যটা হচ্ছে এত সেন্টিমিটার হলে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানটা বের করতে বলছে। ঠিক আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান, এই ম্যাথটা আসতে পারে পরীক্ষায়। এই ম্যাথটা সলভ করা যায় ওই যে স্যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। আলফা সমান হচ্ছে আমাদের L2 minus L1 divided by L1 into T2 minus T1। ওকে, সো এইটা দ্বারা আপনি করে ফেলতে পারেন। এখানে L2 মানে হচ্ছে ওই যে 200.206, L1 মানে হচ্ছে 200, T2 মানে হচ্ছে পরের টেম্পারেচারটা, আর T1 মানে হচ্ছে আগের তাপমাত্রাটা, আর L1 তো জানেন আদি দৈর্ঘ্য। ঠিক আছে, মানগুলো বসাই দিই, আলফা চলে আসে। এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বের করার ম্যাথ। তারপরে আপনি 2 নম্বর প্রশ্নটা গুরুত্ব না দিলেও পারেন, কোনো সমস্যা নাই, 2 নম্বরটা আসবে না, বাদ দেন, স্কিপ করেন। এই 3টা কোশ্চেন পড়বেন যে প্রমাণ করো যে তাপ পরিবাহিতা কিউ সমান হচ্ছে এইটা, এবং পরিবহন, পরিচালন ও বিকিরণ পদ্ধতির মধ্যে পার্থক্য লিখো। ঠিক আছে, এটা আনসার আমি দিয়ে দিব, সমস্যা নাই।
এখন দেখেন এই যে এখানে যে তিনটা কোশ্চেনের কথা বললাম, এই তিনটা কোশ্চেনে কি কোনো প্রবলেম আছে কারো? আমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে জাস্ট আমরা এই তিনটা কোশ্চেনই পড়বো। ওকে, ফিজিক্স টুতে আপনি ক্লাস করেন, আমি তো বলেই দিচ্ছি যে কোন অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো পড়তে হবে আপনাদেরকে, আর কি জান বলেন। আর উত্তর সহ সাজেশনটা আমি দেখাইবো, একটু ওয়েট করেন। এইটা পারেন না অনেকে, না যে প্রমাণ করো যে তাপ পরিবাহিতা কিউ সমান হচ্ছে কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি আছে এখানে, হ্যাঁ, ডিভাইডেড বাই টি। হাবিবুর বলছে স্যার প্রমাণটা ঠিক আছে, চলেন প্রমাণটা দিই। আর এটা তো হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন, এটা আপনারা পড়ে নিয়েন, আমি আনসারটা দিয়ে দিব, সমস্যা নাই। যে পরিবহন, পরিচালন এবং বিকিরণ পদ্ধতির মধ্যে পার্থক্য লিখো, এটা যেহেতু থিওরিটিক্যাল কোশ্চেন, আশা করি এটা কিন্তু আপনারা পারবেন, আশা করি। আচ্ছা, আমি চলেন এই প্রমাণটা আপনাদেরকে দেখাই দিই, যে তাপ পরিবাহিতা কিউ সমান হচ্ছে কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি ডিভাইডেড বাই ডি। সবগুলা রচনামূলক করাবো, কোনো সমস্যা নেই, ধৈর্য ধরেন, আগে আমি অধ্যায়ভিত্তিক গুলো শেষ করি, এর ভিতরেই সবগুলো রচনামূলক চলে আসবে। যারা রচনামূলকের আশায় বসে আছেন, আমি বলতেছি আমি অধ্যায়ভিত্তিক যে আলোচনা করতেছি, এখানে আপনাদের একটা রচনামূলকের আলোচনা চলে আসবে, ওই প্রশ্নগুলো এখানে আছে। ঠিক আছে, যখন সামনে আসবে আমি ইনশাল্লাহ সলভ করে দিব আপনাদেরকে। আচ্ছা, এই প্রমাণটা চলেন আমরা একটু সলভ করি। আমাদেরকে প্রমাণ করতে বলছে যে প্রবাহিত তাপ বা তাপ প্রবাহিতা কিউ সমান কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি ডিভাইডেড বাই টি। আমি মনে করি এটা হচ্ছে একটা পরিবাহী পৃষ্ঠ এবং এটা হচ্ছে আরেকটা পরিবাহী পৃষ্ঠ। এই পরিবাহী পৃষ্ঠের তাপমাত্রা হচ্ছে থিটা ওয়ান এবং এই পরিবাহী পৃষ্ঠের তাপমাত্রা হচ্ছে থিটা টু, যেখানে থিটা ওয়ান ইজ গ্রেটার দেন থিটা টু। দ্যাট মিনস এটার তাপমাত্রা বেশি, এই যে প্রথম যে বস্তুটা আছে এটার তাপমাত্রা বেশি, এটার তাপমাত্রা হচ্ছে কম, মানে থিটা ওয়ানটা বড়, থিটা টুটা ছোট, এবং প্রত্যেকটা পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এ, এটা আমি ধরে নিলাম। মধ্যবর্তী ডিস্টেন্সটা আমি চিন্তা করলাম ডি। আমার কথাগুলো একটু ভালো করে বুঝেন, আমি যে কথাগুলো বলতেছি, আমি এখানে দুইটা পৃষ্ঠ নিয়েছি, যে দুইটা পৃষ্ঠেরই ক্ষেত্রফল সিমিলার এ, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, এই প্রথম পৃষ্ঠটার তাপমাত্রা হচ্ছে থিটা ওয়ান, দ্বিতীয় পৃষ্ঠের তাপমাত্রাটা হচ্ছে থিটা টু, এবং এটা হচ্ছে উত্তপ্ত বস্তু মানে হাই টেম্পারেট বস্তু, এটা হচ্ছে লো টেম্পারেট মানে এটার তাপমাত্রাটা কম, নিম্ন তাপমাত্রা বস্তু, এটা হচ্ছে উচ্চ তাপমাত্রা বস্তু। তাহলে এখন আমরা তাপের প্রবাহের সূত্র থেকে কি পাই? তাপের প্রবাহের সূত্র আছে। তো এখন আপনি যখন দুইটা বস্তুকে রাখবেন এখানে, তখন কিন্তু উচ্চ তাপমাত্রার বস্তু হতে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে তাপটা প্রবাহিত হবে। কোন দিকে তাপটা প্রবাহিত হয় স্যার আমরা সকলে জানি না, বলেন তো? উচ্চ তাপমাত্রার বস্তু হতে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপটা প্রবাহিত হবে। তাহলে এই প্রবাহিত তাপের পরিমাণ দেখেন, এখানে আমি চারটা লাইন বলবো। প্রবাহিত তাপের পরিমাণ পরিমাণ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমানুপাতিক। পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমানুপাতিক। ক্ষেত্রফলের সমানুপাতিক, এই একটা লাইন গেল। নাম্বার টু, 2 নাম্বার হচ্ছে প্রবাহিত তাপের পরিমাণ
প্রবাহকালের সমানুপাতিক। তিন নাম্বার হচ্ছে প্রবাহিত তাপ তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। ঠিক আছে। 4 নাম্বার প্রবাহিত তাপ মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। এই যে 4টা লাইন একটু মাথায় রাখবেন, আর কিচ্ছু লাগবে না। আপনি ফিগারটা দিবেন, ফিগারটা দিয়ে 4টা লাইন বলবেন। আমরা যখন দুইটা বস্তুকে, একটা উত্তপ্ত বস্তু, একটা হচ্ছে কম তাপমাত্রার বস্তু, যখন দুইটা বস্তুকে আমরা পাশাপাশি রাখি তখন কিন্তু তাপের একটা প্রবাহিত হয়। উচ্চ তাপমাত্রার বস্তু হতে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপটা প্রবাহিত হয়। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এই কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে, সেখান থেকে 4টা কথা বলা যায় যে প্রবাহিত তাপের পরিমাণটা হবে তাদের যে পৃষ্ঠটা আছে না, এই পৃষ্ঠের সমানুপাতিক, পৃষ্ঠতলে যে ক্ষেত্রফলটা আছে এটা সমানুপাতিক। দেন হচ্ছে প্রবাহিত তাপ প্রবাহকালের সমানুপাতিক। প্রবাহকাল মানে কি? সময়, কত সময় ধরে তাপটা প্রবাহিত হয়েছে সেটা সমানুপাতিক। কারণ আপনার ধরেন 1 মিনিট সময়, তাহলে 1 মিনিটে যতটুকু তাপ প্রবাহিত হবে 2 মিনিট অবশ্যই তার ডাবল হবে, 3 মিনিট অবশ্যই তার 3 গুণ হবে, তাই না? অর্থাৎ প্রবাহকাল দ্যাট মিন্স সময়ের সমানুপাতিক। সময় যত বাড়াবেন তাপের প্রবাহটা ততই বাড়বে। তারপর হচ্ছে প্রবাহিত তাপ তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। এই দুইটা বস্তুর মধ্যে তাপমাত্রার ব্যবধানটা যত বেশি থাকবে তাপের প্রবাহটা ততই বাড়বে। আর ডিসটেন্স বলছে মধ্যবর্তী যে দূরত্বটা আছে এটার ব্যস্তানুপাতিক, মানে দূরত্ব যখন আপনি বাড়াবেন তাপের প্রবাহটা কমে যাবে। দেখেন এই 4টা কথা থেকে আমি ওই প্রমাণটা করতে পারি। প্রথম কথা কি বলছি একটু দেখেন তো। প্রথম কথা কি বলছি? প্রবাহিত তাপের পরিমাণটা হচ্ছে পৃষ্ঠতলের সমানুপাতিক। তাহলে প্রবাহিত তাপটা যদি কিউ হয় আমাদের, আমি অন্য কালার ইউজ করি আপনাদের বোঝার জন্য, প্রবাহিত তাপটা যদি আমাদের কিউ হয় তাহলে কিউ প্রপোর্শনাল এ, এটা বলা যায়। আবার বলছি প্রবাহিত তাপের পরিমাণটা হচ্ছে প্রবাহকালের, দ্যাট মিন্স সময়, প্রবাহকাল সময়টাকে আমি যদি টি চিন্তা করি তাহলে বলা যায় কিউ প্রপোর্শনাল টি। আবার বলছে প্রবাহিত তাপটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য। তাহলে পার্থক্য মানে কি? পার্থক্য হচ্ছে θ1 থেকে আপনি θ2 বিয়োগ করবেন, তাহলে এখান থেকে বলা যাচ্ছে কিউ ইজ প্রপোর্শনাল টু θ1 মাইনাস θ2। আরেকটা হচ্ছে প্রবাহিত তাপের পরিমাণটা মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক, দ্যাট মিন্স এখান থেকে বলা যায় কিউ প্রপোর্শনাল 1/t, মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। এখন এই যে 4টা সূত্র থেকে, মানে 4টা কথা থেকে, পয়েন্ট থেকে আপনি এইগুলা যদি একত্রিত করেন তাহলে দেখেন তো কি লেখা যায়। এই 4টা বিষয় আপনি একত্রিত করেন তো, একত্রিত করলে আপনি কি এরকম ভাবে লিখতে পারেন না যে কিউ proportional is equal to a θ1 minus θ2 into t। উপরে যারা আছে সমানুপাতিক যারা, তাদেরকে আমি উপরে রাখলাম, যেমন এ সমানুপাতিক ছিল, এটা সমানুপাতিক, টিও সমানুপাতিক ছিল, আর ডি ব্যস্তানুপাতিক, সেজন্য ডিটা নিচে। এখন এই যে মাঝখানে যে স্যার সমানুপাতিক চিহ্নটা আছে এটা আমাদের অবশ্যই তুলতে হবে। আমরা যদি এটা তুলতে চাই তাহলে আমাদেরকে একটা সমান চিহ্ন দিতে হবে এন্ড দেন একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক আনতে হবে। সো আমরা একটা ধ্রুবক নিয়ে আসলাম কে। তাহলে এই যে দেখেন কে এ θ1 মাইনাস θ2 ইনটু টি ডিভাইডেড বাই টি। সো এটাকেই আসলে এটাই কিন্তু আপনারা প্রমাণ করতে বলছে, বা এটি হচ্ছে আমাদের প্রমাণিত। দেখেন তো পারবেন কিনা আপনারা সবাই, এটা কি পারবেন? এখন আমি আশা করি এটা নিয়ে আর কারো কোনো প্রকার ঝামেলা নাই। ওকে, আচ্ছা আমি আশা করি যে এটা কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা আমি বলি যারা পারেন
যারা পারেন তারা তো পারেনি, তারা রিভিশন দেন। যারা না পারেন তারা শিখুক, তাদেরকে শেখার একটা সুযোগ দেন অন্তত। কারণ তারা এমনিতেই পারে না, অনেকটা কষ্টে আছে। কারণ তারা যদি না শিখে, তাদেরকে যদি না শিখতে দেন, তারা কেমনে শিখবে বলেন? এখন আপনি পারেন, আপনার জন্য যদি আমি এটা স্কিপ করে যাই, যে না পারে তখন কিন্তু এটা তার না পারাই রয়ে গেল, তার এই গ্যাপটা কিন্তু আর পূরণ হবে না। তো যারা পারেন তারা রিভিশন দেন, আর যারা না পারেন তাদেরকে একটা সুযোগ দেন, তারা শিখুক। আমি যারা না পারে তাদেরকেই শিখাইতে চাই, কথা বলছেন? আমি হচ্ছে গাদা স্টুডেন্টের শিক্ষক। কারণ আমি যদি একজন গাদা স্টুডেন্টকে শিখাইতে পারি, আমি যদি তাকে বুঝাইতে পারি, তাহলে আমি দুনিয়ার ভালো শিক্ষক। ভালোদেরকে তো সবাই পড়াইতে পারে। আমি যদি ভালো শিক্ষার্থীদেরকে পড়াইতে চাইতাম, তাহলে তো আমি জেনারেল লাইনের স্টুডেন্টদেরকে পড়াইতে পারতাম। বাট আমি ডিপ্লোমাতে কেন আসলাম? তো ডিপ্লোমাতে আসার কারণ হচ্ছে, আমি চিন্তা করি যে আমি যদি একজন একটু দুর্বল স্টুডেন্ট, তাকে যদি আমি পড়াইতে পারি, তাদেরকে যদি আমি বুঝাইতে পারি, তাহলে আমার কাছে ভালো লাগবে, সে আমার প্রতি একটা কৃতজ্ঞতা স্বীকার করবে। আর যদি ভালোদেরকে শিখাইতাম, তারা দেখবেন ভালোদেরকে পড়াইতে গিয়ে সহজ, তার চাইতে আরো বেশি। কিন্তু এই যে দুর্বল শিক্ষার্থী, তাদেরকে পড়াইতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, কথা বলছেন? সেই জন্য আমি সবসময় বলি যে আমি হচ্ছে দুর্বল শিক্ষার্থীদের শিক্ষক। আমি যে সকল স্টুডেন্টদের দেখবেন রেফার্ড এক্সাম আছে, আমি ওই সকল বিষয়গুলো তাদেরকে পড়াইতে চাই, যেন তাদের আমি বিপদের সঙ্গী হই, তারা যাতে আমাকে সবসময় মনে রাখে। ঠিক আছে? হুম। সাজিদ, ধন্যবাদ। সজীব প্রণব, ওকে। চলেন আমরা তার পরবর্তীতে যাই। পর অধ্যায়ের মধ্যে তৃতীয় অধ্যায়ে, তৃতীয় অধ্যায়ে এখানে আপনারা অবভিয়াসলি সবাই বলবেন স্যার এই দুইটা প্রমাণ করাই দেন। কিন্তু আমি আগে বলে দিই যে এই দুইটা প্রমাণ আমি করাবো না, কারণ এই দুইটা প্রমাণ অনেকটা বড়। আমি দেখাই দিব আপনাদেরকে, আনসারটা দেখাই দিব। এই দুইটা প্রমাণ আমি করাইছি, ওই ভিডিওগুলো দেখতে হবে আপনাদেরকে। এই দুইটা প্রমাণ, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে। তো আমাদের তৃতীয় অধ্যায় থেকে এই 4টা কোশ্চেন পড়তে হবে। ওবায়দুর রহমান, সাজেশন তো দিয়ে দিব এখন, কোনো সমস্যা নেই, সাজেশন আমরা এখন দিয়ে দিব। একটু দেখেন আপনারা, এখান থেকে কোন কোন কোশ্চেন আপনাদের প্রবলেম হবে বেশি। তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটি ব্যাখ্যা করো, তারপর হচ্ছে তাপের ক্যালোরিক মতবাদটা ব্যাখ্যা করো, আর হচ্ছে এখানে দুইটা প্রমাণ আছে আমাদের। আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখাও যে সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর, এন্ড দেন পিবি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক। আমরা যদি এই দুইটা কোশ্চেন পড়ি, আমি নিশ্চিতভাবে এই দুইটা কোশ্চেন থেকে যে কোনো একটা কোশ্চেন পরীক্ষায় থাকে, প্রায়ই থাকে। যদি প্রশ্নটা একটু কঠিন করার মনোভাব থাকে, তাহলে এই দুইটা কোশ্চেন থেকে যে কোনো একটা কোশ্চেন আপনার পরীক্ষায় দিবে। আর যদি প্রশ্নটা সহজ করে, তাহলে এই দুইটার একটা কোশ্চেন আপনার পরীক্ষায় দিবে না। যদি প্রশ্ন সহজ হয়, তাহলে এই দুইটা কোশ্চেনের একটাও দিবে না। আর যদি প্রশ্নটা একটু কঠিন করতে চায়, ঠিক আছে, তাহলে এই দুইটা থেকে যে কোনো একটা কোশ্চেন পরীক্ষায় থাকবে। এটা হচ্ছে সিস্টেম। ঠিক আছে? সো প্রথম প্রশ্নটা কি হচ্ছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি ব্যাখ্যা করো। এটা তো একদম সোজা, তাই না স্যার? যে আপনি যদি তাপকে কাজে রূপান্তর করেন কিংবা কাজকে তাপে রূপান্তর করেন, তাহলে আমি বলতে পারি যে তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ঠিক আছে, চলেন আমরা দেখি। হ্যাঁ নয়ন, অবশ্যই আমি করাইছিলাম, আমার মনে আছে। নয়ন বলছেন 1 ও 5 নাম্বার, 1 ও 3। হ্যাঁ, চলেন আমরা একটু দেখি। হ্যাঁ, প্রথম সূত্রটি ব্যাখ্যা, এখানে প্রথম সূত্রের ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন, যে কেউ এখানে একটু পড়ে নিতে পারেন। যে যখন কাজ সম্পূর্ণভাবে তাপে বা তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয়, তখন এই তাপ এবং কাজ, আপনি যে তাপকে কাজে রূপান্তর করেন কিংবা কাজকে তাপে রূপান্তর করেন, তখন এই কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতিক। সেই ক্ষেত্রে আপনি মনে করেন তাহলে আমাদের কাজের পরিমাণ হচ্ছে ডাব্লিউ এবং তাপের পরিমাণ হচ্ছে কিউ। সেক্ষেত্রে আমি বলতে পারি ডাব্লিউ প্রপোর্শনাল কিউ। আমি যদি কাজকে তাপে রূপান্তর করি কিংবা তাপকে কাজে রূপান্তর করি, তখন এই তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক। সেই সমানুপাতিক চিহ্নটা যদি আপনি তোলেন, তাহলে সমান চিহ্ন দিতে হবে এবং কিউ। এই জ্যাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়। এই জ্যাকে আমরা কি বলি? তাপের যান্ত্রিক সমতা বা যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়। এটা একটা সমানুপাতিক ধ্রুবক। তো এইগুলো প্রথম সূত্রের ব্যাখ্যা।
আমি একটু শর্টকাটে পড়াচ্ছি। এখানে তাপের ক্যালোরিক যে মতবাদটা আছে স্যার একটু পড়ে নিতে হবে নিজেরা, যেহেতু এটা টোটালি একটা থিওরিটিক্যাল কোশ্চেন। আমি এটা পড়াবো না, এটা আশা করি একবার পড়লেই আপনারা এটা পারবেন। তাপের যে ক্যালোরিক মতবাদটা আছে সেটা বলেন তো পারবেন না এটা পড়লে? আমি মনে করি এটা পড়লেই পারা যাবে, খুব একটা কঠিন না কিন্তু দেখেন। আর যদি বলেন যে না স্যার আমাকে প্রত্যেকটা লাইন রিডিং পড়ে পড়ে বুঝাই দেন, আর আপনারা যদি আমাকে বলেন যে স্যার প্রত্যেকটা বিষয় রিডিং পড়িয়ে পড়িয়ে আমাকে বুঝাই দেন, আমি চলে সমস্যা নেই বুঝাইতে পারবো, কিন্তু আমি মনে করি যে থিওরিটিক্যাল কোশ্চেন গুলো স্কিপ করাই উচিত। ঠিক আছে, থিওরিটিক্যাল কোশ্চেন গুলা স্কিপ করাই উচিত। বলেন কি করব? পারবেন না সবাই? যে তাপের ক্যালোরিক মতবাদ, তাপ ক্যালোরিক নামক এক প্রকার বর্বহীন অতি সূক্ষ্ম স্থিতিস্থাপক কণা, যা সহজে এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবেশ করতে পারে এবং কণাগুলো একে অপরকে বিকর্ষণ করে। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে প্রত্যেক বস্তুরই নির্দিষ্ট একটা ক্যালোরিক থাকে। নিম্ন তাপমাত্রার বস্তু অপেক্ষা উচ্চ তাপমাত্রার বস্তুতে বেশি পরিমাণে ক্যালোরিক থাকে। ক্যালোরিক মানে আপনি তাপের কথা বলতে পারেন, তাপ বোঝাইছে আর কি এখানে। দুটি বস্তুর মধ্যে তাপীয় সংযোগ ঘটালে তাপমাত্রা যতক্ষণ পর্যন্ত সমান না হবে ততক্ষণ পর্যন্ত তাপের আদান প্রদান ঘটবে, দ্যাট মিন্স ক্যালোরিকের আদান প্রদান ঘটবে। আচ্ছা, ওয়াজেদ বলছেন পারবে, ঠিক আছে, ওকে। জুবাইর হাসান, পিডিএফ দিব, সমস্যা নেই, পিডিএফ পাবেন, হ্যাঁ পিডিএফ পাবেন। আচ্ছা, আপনারা যারা এইটার আনসার চান, পিবি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাদেরকে এই যে স্যার আমাদের আনসারটা দেখেন। আচ্ছা, হাইবুর পারবেন, সাইমন ইসলাম পারবো, শান্ত পারবেন, জিহাদ পারবেন, ওকে ধন্যবাদ। এখন এইটা দেখেন, আপনারা এটা দেখেন, এটা যাদের দরকার তারা একটা স্ক্রিনশট রাখতে পারেন, এটার আনসার সহকারে এখানে দেওয়া আছে। এবং যদি ব্যাখ্যা চান সেক্ষেত্রে ব্যাখ্যাটা এটার উপর আমার ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে নেন। আর এটা যেহেতু বড়, আমি যদি এটা এখন বোঝাইতে চাই অনেকটা সময় খরচা হবে, সেই সময় কিন্তু আমরা অন্য বিষয়গুলো পড়তে পারবো। আর যদি বলেন যে না স্যার আমাদের এটা খুবই প্রবলেম, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বুঝাই দিতে পারি। একটু বলেন দ্রুত। একটু দ্রুত বলেন যে এটা পারবেন কিনা, বা কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। রুদ্রতাপে পরিবর্তনের ক্ষেত্রে প্রমাণ করা যায় পিবি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক, সেই প্রমাণটা এখানে করে দেওয়া হয়েছে। আচ্ছা, রাকিবউদ্দিন মুন্না, সিএম হাসান বলছেন স্যার একবার বুঝাই দেন। তায়েফ বলছেন পরবর্তীতে যান। আচ্ছা, সোহাগ বলছেন বুঝাই দেন। আর দেখি অন্যদের মতামতটা নেওয়া প্রয়োজন। ওবায়দুর রহমান বলছে লাগবে না স্যার। আচ্ছা, সাদমান ইসলাম, চলেন একটু বুঝাই দিই আপনাদেরকে, চলেন। সবাই বলতেছে স্যার বুঝাই দেন। আচ্ছা, আপনাকে প্রথমত বুঝতে হবে যে রুদ্ধতাপ বলতে আমরা আসলে কি বুঝি, এটা আপনাকে আগে বুঝতে হবে যে রুদ্ধতাপ বলতে আমরা কি বুঝি। তাপটাকে আপনি স্যার রুদ্ধ করে রাখছেন, যেখানে তাপের কোনো আদান প্রদান হয় না। ঠিক আছে, রুদ্ধতাপ মানে যে সিস্টেমের মধ্যে, ঠিক আছে, যে সিস্টেমের মধ্যে তাপের কোনো আদান প্রদান হবে না, সেটি হচ্ছে কি স্যার আমাদের রুদ্ধতাপ, রুদ্ধতাপ প্রক্রিয়া বলতে পারেন। তো সেটার ক্ষেত্রে আমাকে এটা প্রমাণ করতে হবে পিবি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক। ওকে, চলেন আমরা কোন একটা সিলিন্ডারের মধ্যে 1 মোল পরিমাণ গ্যাস নিলাম। মনে করেন কোন একটা সিলিন্ডার, সেখানে আমরা 1 মোল পরিমাণ গ্যাস নিলাম, এবং এই গ্যাসের মধ্যে আপনি যদি ডিকিউ পরিমাণ তাপ প্রয়োগ করেন, এই ডিকিউ পরিমাণ তাপ প্রদান করার কারণে তার আয়তনের একটা পরিবর্তন হবে, তাপমাত্রার একটা পরিবর্তন হবে, ঠিক আছে, অন্তস্থ শক্তিরও কি হবে স্যার একটা পরিবর্তন হবে। তাহলে আমি যদি সিলিন্ডারের মধ্যে 1 মোল পরিমাণ গ্যাস নেই এবং সেই গ্যাসের মধ্যে আমি যদি ডিকিউ পরিমাণ তাপ প্রদান করি, তাহলে এই প্রদত্ত বা প্রযুক্ত তাপের কারণে গ্যাসের অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে। আমি তো এটা আগেই বললাম যে তার অন্তস্থ শক্তির একটা পরিবর্তন ঘটবে, আবার কিছু অংশটা কি স্যার কাজ সম্পাদন করবে। ঠিক আছে, তাপ যে বলছেন সেই ক্ষেত্রে দেখেন এখানে ধরা হয়েছে যে তাপমাত্রার পরিবর্তনটাকে ডিডি এবং আয়তনের পরিবর্তনটাকে
ডিভি ধরা হয়েছে। হ্যাঁ, ডিভি ডিভি দ্বারা আয়তনের পরিবর্তন বোঝাইছে, কারণ আপনি যখন একটা সিলিন্ডারের মধ্যে গ্যাস নিয়েছেন, তাপ প্রদান করছেন, তখন অবশ্যই সেই তাপের কারণে তার আয়তনটাও বাড়বে, টেম্পারেচার একটা পরিবর্তন হবে, অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে, এবং ওই অন্তঃস্থ শক্তির কিছু অংশ দ্বারা কাজও সম্পাদিত হবে। এই কথাটুকু আশা করি, এই যে প্রথম যে কথাটুকু বলছি, এই কথাটুকু আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। ঠিক আছে, আমি যদি একটু চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে চাই, এটা মনে করেন একটা সিলিন্ডার। হ্যাঁ, এই সিলিন্ডারের মধ্যে আপনি যদি 1 মোল পরিমাণ গ্যাস নিয়ে থাকেন, 1 মোল পরিমাণ, এবং এখানে যদি ডিকিউ পরিমাণ তাপ প্রদান করেন, তাহলে ডিকিউ পরিমাণ তাপের কারণে তার আয়তনের পরিবর্তনটা হবে ডিভি, টেম্পারেচারের পরিবর্তনটা হবে ডিটি, অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা হবে ডিইউ। ঠিক আছে, এই রকম পরিবর্তনটা কিন্তু সংঘটিত হবে। ঠিক আছে, তো আশা করি এটাকে আমরা বুঝতে পারছি। এখন বয়েলের সূত্র অনুসারে, এটা তো আমরা সকলে জানি বয়েলের সূত্র থেকে, বয়েলের সূত্র পড়ছেন না সবাই? ঠিক আছে, যে তাপমাত্রা স্থির থাকলে কোন গ্যাসের আয়তন তার প্রদত্ত চাপের ব্যস্তানুপাতিক, মানে আপনি বলতে পারেন বি প্রপোর্শনাল 1/p। সেখান থেকে কিন্তু এটা পাওয়া যায় যে পিবি সমান ধ্রুবক, কারণ বয়েলের সূত্র হতে এটা পাওয়া যায়, আমরা জানি বি প্রপোর্শনাল 1/p। কারণ কোন গ্যাসের মধ্যে আপনি যত চাপ দিবেন তার আয়তনটা কমবে, এই কারণে বলি আয়তন এবং চাপ পরস্পরের ব্যস্তানুপাতিক। তাহলে বি প্রপোর্শনাল 1/p। তাহলে এখানে সমানুপাতিক চিহ্নটা তুলতে গেলে দেখেন কি হয়, সমান সমান দিলাম, একটা ধ্রুবক আনলাম কে ইন্টু 1/p। এখন পিটাকে যদি এই পাশে নিয়ে আসেন, কি আসে দেখেন তো, পিবি হয়ে যাবে না? পিবি সমান সমান এই সাইডে কে থাকে, শুধু কে। কে মানে কি একটা ধ্রুবক না? এইভাবেই তারা কিন্তু লিখছে যে পিবি সমান সমান ধ্রুবক। তাহলে এটা আমরা কই থেকে পাই স্যার? বয়েলের সূত্র অনুসারে। আর তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে আরেকটা বিষয় পাওয়া যায়। অনেকে বলবেন যে স্যার এই লাইনটা কই থেকে আইলো? এই যে তাপগতিবিদ্যার পরিবর্তনের ক্ষেত্রে বা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ক্ষেত্রে আপনি এটা কেমনে লিখলেন, বলতে পারেন না অনেকেই। চলেন এটা আপনাকে ব্যাখ্যা দিই, এই না বুঝলে বললেন সবাই। মুক্তার হোসেন বলছেন স্যার একটু শর্ট করে করাই দেন। ভাই এটার কোনো শর্ট ফরম্যাট নাই, এটা করতে গেলে একটু এইভাবে আপনি করতে হবে, কিছু করার নাই, এটা শর্টকাট হয় না। ঠিক আছে, মনোযোগ দিয়ে দেখেন আপনারা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। যত বড়ই থাকুক, বড় ঠিক আছে, বাট একটা নিয়ম মেনে তো তাকে চলতে হবে। আমরা ওই নিয়মটা যদি ভালোভাবে বুঝতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এই লাইনটুকু আমাদের ক্লিয়ার সবার, নাকি বলেন? এই পর্যন্ত সবার ক্লিয়ার? এখন আমরা এইখান থেকে পরের অংশটা দেখি। আচ্ছা, এটা কই থেকে আসলো? তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে পাই, এটা কিন্তু বলতে পারেন যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে। দেখেন, আপনি যখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে এটা বলা যায়, আপনি যখন কোন সিস্টেমের মধ্যে ডিকিউ পরিমাণ তাপশক্তি প্রদান করবেন, তখন এই ডিকিউ পরিমাণ তাপশক্তি প্রদান করা হলে ডিকিউ এর কিছু অংশ তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটায় এবং বাকি কিছু দ্বারা কাজ সম্পাদন করে। কথা বুঝতে পারলাম? আপনি যখন কোন সিস্টেমের মধ্যে ডিকিউ, ওই যে সিলিন্ডারের মধ্যে যে ডিকিউ পরিমাণ তাপশক্তি প্রদান করছেন, সেই ডিকিউ পরিমাণ তাপশক্তি প্রদানের কারণে এখানে তার ডিউ পরিমাণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করছে এবং ডাব্লিউ পরিমাণ কাজ সম্পাদিত হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে ডিইউ প্লাস এই যে ডাব্লিউ কৃত কাজ। ঠিক আছে, কৃত কাজ সমান পাওয়া যায় সি ইনটু পিবি। ওকে, সো এইভাবেই বেসিক্যালি কিন্তু এখানে এটা আসছে, সরি পিডিভি, এই যে এইভাবে মূলত এটা আসছে। এখন আশা করি বলতে পারেন যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে আমরা এটা পাই, ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ, অর্থাৎ ডিকিউ পরিমাণ তাপ প্রদান করছে, সেখান থেকে কিছু পরিমাণ অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করছে এবং বাকি কিছু দ্বারা তার কাজ সম্পাদিত হয়েছে। স্বীকৃত কাজ ডাব্লিউ সমান সমান আমরা লিখতে পারি পি ডি বি। ওকে, এবার অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডিইউ, ডিইউ দ্বারা অন্তঃস্থ শক্তির পরিবর্তন বোঝায়। ঠিক আছে, এই ডিইউ সমান লেখা যায় সিবি ইন্টু ডিটি।
এই সিবি মানে হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে, সিবি মানে হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তাহলে এখান থেকে বলা যায় যে ডিইউ সমান হচ্ছে সিবি ইন্টু ডিটি। এটা মূলত ইকুয়েশনটা এরকম ছিল যে ডিইউ সমান সমান এম সিবি ইন্টু ডিটি। যেহেতু আমরা স্যার কত বলছিলাম স্যার, 1 মোল বলছি না, আমি 1 মোল গ্যাসের কথা বলছি না। তো এখানে আপনি যদি এম এর মান 1 বসান এতে কিছু হবে? কিছু হবে না কিন্তু, তাই না? সো এই 1 দ্বারা গুণ করলে তো এটাই থাকবে। সেই জন্য আসলে সরাসরি তারা লিখে দিয়েছে যে সিবি ইন্টু ডিটি, অর্থাৎ ডিইউ ইজ ইকুয়াল টু সিবি ইন্টু ডিটি। আশা করি এটা আমাদের ক্লিয়ার। এখন যেহেতু প্রক্রিয়াটা কোন প্রক্রিয়ার কথা বলছি স্যার আমরা এখানে, রুদ্ধতাপীয় পরিবর্তন, তাহলে এখানে তাপের আদান প্রদান নাই। তাপের আদান প্রদান যদি না থাকে তাহলে ডিকিউ সমান কত স্যার? 0। এই ডিকিউ সমান যে 0 এটা এখানে বসায় দেন, তাহলে কি হয় স্যার? দেখেন তো এরকম আসে না? আসে কিনা বলেন? আবার আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। পিভি সমান আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই ইকুয়েশন সবাই জানি কিনা বলেন তো, যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। সো এন এর মান তো 1 মোল, এখানে যদি 1 লিখে দেন কোনো সমস্যা আছে? তাহলে হিসাব করলে কি হয় স্যার? পিভি সমান সরাসরি আসে আরটি। এই কারণে লিখছে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে 1 মোল গ্যাসের ক্ষেত্রে লেখা যায় পিভি ইজ ইকুয়াল টু আরটি। এইটাকে আপনি কি করবেন স্যার? উভয় পাশে অন্তরীকরণ করবেন। কি করবেন স্যার? উভয় পাশে অন্তরীকরণ টি এর সাপেক্ষে। তাহলে এই যে স্যার আমরা উভয় পাশে কি করব স্যার? অন্তরীকরণ করব। কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে। যে ডিডিটি অফ পিভি ডিডিটি অফ আরটি। তাহলে এইখানে স্যার একটা ফর্মুলা পড়বে বাম পাশে ইউবির। আপনি যদি পিটাকে ইউ চিন্তা করেন, বিটাকে বি চিন্তা করেন, তাহলে ইউবির ফর্মুলাটা কি? ইউ ডিডিএক্স অফ ভি, নাকি বলেন? সূত্র জানা সবাই অন্তরীকরণের সূত্র। তাহলে এখানে লেখা যায় পি ইন্টু ডিবি ডিভাইডেড বাই ডিটি। দ্যাট মিন্স আমরা যে সূত্রটা জানি, আমি এখানে লিখেও দিচ্ছি। ইউবি সূত্রটা হচ্ছে এরকম, ইউ ডিডিএক্স অফ বি প্লাস বি ডিডিএক্স অফ ইউ। এই যে স্যার এই সূত্রটা, ইউবির যে সূত্রটা আর কি, দেখেন এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে এই যে নিচের লাইনে। এই যে এটাকে আমরা ইউ চিন্তা করছি, এটা হচ্ছে আমাদের বি। তাহলে এ দেখেন ইউ ডিডিটি অফ বি প্লাস বি ডিডিটি অফ ইউ, এবং এই যে এখানে দেখেন ডিডিটি অফ আর টি, আরটা কনস্ট্যান্ট আপনি সামনে নিয়ে আসলেন, এবং টি এর সাপেক্ষে টি এর অন্তরীকরণ করলে এখানে 1 থাকে। এখন আর এর সাথে 1 গুণ করলে কোনো পরিবর্তন হবে না। দ্যাট মিন্স আপনি সরাসরি এখানে আর লিখতে পারেন। তাহলে অন্তরীকরণ করলে কিন্তু আপনার এই লাইনটা পেয়ে যান। এরপর স্যার এখানে লসাগু করবেন। কি করবেন স্যার? এখানে লসাগু। আপনি যদি এই জায়গার মধ্যে লসাগু করেন, তাহলে লসাগু কি থাকবে স্যার? টি আসবে না বলেন নিচে? আমি যদি এখানে লসাগু করি, আমি একটু দেখাই। যদি লসাগু করেন তাহলে এখানে হবে ডিটি, লসাগুটা হবে ডিটি। তাহলে উপরে এখানে থাকতেছে পিডিবি প্লাস বি ইন্টু ডিপি সমান সমান আর। এখন যদি আর আর গুণন করে দেন কি আসে স্যার বলেন তো? পিডিবি প্লাস বি ইন্টু ডিপি সমান হচ্ছে আর টি, আর ইন্টু ডিটি। এইটুকু দেখেন এই লাইনটা সরাসরি যেখানে লিখছে, তারপর এখান থেকে তারা ডিটির ভ্যালুটা বের করছে। তাহলে এখানে ডিটি সমান কি লেখা যায় দেখেন তো? ডিটি সমান লেখা যায় না, এই আরটা তো নিচে চলে আসবে, তাহলে আরটা নিচে গেল, আর উপরে থাকবে পিডিবি প্লাস বি ইন্টু ডিপি। এই যে স্যার এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু। এই যে স্যার আমরা আর এর ভ্যালুটা নির্ণয় করলাম, অর্থাৎ সরি ডিটির ভ্যালুটা নির্ণয় করলাম এখানে। এটা হচ্ছে আমাদের 1 নং ইকুয়েশন। এই পর্যন্ত কার কি সমস্যা আছে আমাকে একটু বলেন। এটা এই কারণে বোঝাইতে চাই না, কারণ একটা বড় অনেক আলোচনা করতে হয় এটার মধ্যে, কারণ অনেক কিছু সংমিশ্রণে এটা প্রমাণ করতে হয়। এখন একটার ব্যাখ্যা দিলে আরেকটার ব্যাখ্যা দিতে হয়, এই জন্য অনেকটা টাইম লাগে। বলেন এই পর্যন্ত কারো সমস্যা আছে কিনা? এই দেখেন বুঝছেন কিনা এই পর্যন্ত? বলেন। আবার পরবর্তীতে আমি আশা করি সবার এই পর্যন্ত ক্লিয়ার। এ পর্যন্ত ক্লিয়ার হলে পরে আপনি এখান থেকে একটু খেয়াল করেন। আমরা 1 নং সমীকরণে কি পাইছিলাম? এটা পাইছিলাম না স্যার? ডিইউ প্লাস পিডিবি সমান 0। এই যে এই কথাটা এখানে লিখলাম, এটা বড় হাতে ডি লিখে দিচ্ছি, তো আপনি ছোট হাতে ডি লিখবেন। ডিইউ প্লাস পিডিবি সমান 0 স্যার, এই যে এই লাইনটা এখানে লিখেছি 1 নং সমীকরণ। ওকে,
এখন এই ডিইউ এর তো স্যার একটা মান জানি আমি, ডিইউ এর একটা মান কিন্তু আমি জানি। এই যে স্যার আমাদের ডিইউ এর যে মানটা আছে স্যার, এই যে আমাদের মানটা বসাইলাম, ডিইউ এর মান তার বসাইলাম, পিডিবি ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তারপরে আমরা যে কাজটা করছি দেখেন, ডিটির ডিইউ এর মানটা আমরা এখানে বসাইলাম, বসাইছি স্যার। পরে এই যে এখানে স্যার ডিটি আছে না, এই ডিটির মানটা তো স্যার এই যেটা আমরা একটু বের করছি এই যে 2 নং সমীকরণ, যে ডিটি সমান হচ্ছে এটা, এই মানটা স্যার এই জন্য ডিটি ছিল না, এখানে বসাইলেন, দিলাম বসে, সমস্যা নেই। তো কি হবে, সিবি ইন্টু পিডিবি প্লাস বিডিপি ডিভাইডেড বাই আর প্লাস পিডিবি ইজ ইকুয়াল টু 0। স্যার তারপরে একটু লসাগু করেন তো আপনি, কি হয়, যদি লসাগু করেন এবং সিবি দ্বারা গুণ করেন তাহলে কিন্তু এই লাইনটা পাওয়া যায়। এটা কি পারবেন সবাই আনতে, নাকি সমস্যা হবে বলেন? আমি মনে করি এই পর্যন্ত করতে কারো কোনো প্রকার ঝামেলা নাই, ঠিক আছে। দেখেন আমি পরেরটুকু একটু করাই দিচ্ছি আপনাদের, এখানে কিভাবে আসলে এই বিষয়টা হয়তো অনেকে ধরতে পারবেন না, তাদের জন্য আমি একটু করাই দিই এখানে, হ্যাঁ এইটুকু আমি একটু করাই দিই যে সিবি দেখেন কেমনে আসছে, সিবি ইন্টু, আচ্ছা সিবি ইন্টু ডিটি প্লাস পিডিবি ইজ ইকুয়াল টু 0। সো এখানে আমরা সিবি ইন্টু এই ডিটির তো স্যার মানটা ছিল নাকি, তো সিডির মানটা কি ছিল স্যার, পিডিবি প্লাস, ভুলে গেল, পিডিবি প্লাস বিডিপি, বিডিপি ডিভাইডেড বাই আর প্লাস পিডিবি ইজ ইকুয়াল টু 0। স্যার একটু দেখেন, যদি লসাগু করি, অবভিয়াসলি লসাগু আর হবে, লিখলাম আর লসাগু নাকি, এখানে থাকে সিবি ইন্টু পিডিবি প্লাস বিডিপি প্লাস আর দ্বারা গুণ হবে আর ইন্টু পিডিবি ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন পরে স্যার উপর এই যে দেখেন, এখন যদি আর আর গুণ করি স্যার, এই যে আর এর সাথে যদি 0 গুণ করেন, 0ই তো হইতেছে, তাহলে আমরা এখানে আর আর গুণ করে দিলাম, তাহলে আমরা এখন আবারই দেখেন এরকম থাকবে না, সিবি ইন্টু পিডিবি প্লাস বি ইন্টু ডিপি প্লাস, এই যে দেখেন স্যার এখানে আর ছিল, আর একটা কিন্তু মান আছে, আর কি আছে স্যার, একটা মান আছে, মানটা কি বলেন তো, সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু, আপনারা পড়ছেন না স্যার এরকম যে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, পড়ছেন? এই যে এটাই তো প্রমাণ করতে বলছিলাম আমাদের, কোথায় জানি স্যার, পরেরটাতে আছে দেখেন, কোথায়, এই যে স্যার দেখেন তো, সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, তাহলে আর এর মান কত, এটা না স্যার, এই যে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, তাহলে এই আর এর মানটা স্যার আমরা এই যে এখানে বসাই দিই, যেখানে যে আরটা ছিল এখানে মানটা বসাই দিলাম, ঠিক আছে, মানটা স্যার বসাইলাম, পিডিবি ইজ ইকুয়াল টু 0। এখন আপনি গুণ করেন, গুণ করে ব্র্যাকেটটা তুলেন, তাহলে এখানে কি হবে, সিবি ইন্টু পিডিবি প্লাস সিবি ইন্টু বিডিপি প্লাস, এখানে গুণ করেন স্যার সিপি ইন্টু পিডিবি মাইনাস সিবি ইন্টু পিডিবি সমান 0। স্যার দেখেন প্লাসে মাইনাসে কাটাকাটি যায়, প্লাসে মাইনাসে কাটাকাটি যায়, এই যে স্যার সিবি ইন্টু, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের প্লাসের, এটা হচ্ছে আমাদের মাইনাসের, তাহলে অবভিয়াসলি আমরা এইটা আর এটা কেটে দিতে পারি, যদি এটা আমি কেটে দেই তাহলে এখানে থাকবে সিবি ইন্টু বিডিপি প্লাস সিপি ইন্টু পিডিবি সমান 0। এইটুকু আশা করি আমি ম্যাক্সিমাম শিক্ষার্থীদের ক্লিয়ার, তা আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন। এইভাবেই কিন্তু পরবর্তী লাইনটা সাজানো হয়েছে, চলেন আমরা পরের অংশটা দেখি। এই যে দেখেন, এই পর্যন্ত আশা করি আমরা সকলেই বুঝতে পারছি যে এই লাইনটা আসছে, তার পরবর্তী লাইনটা কি আসছে সেটা আমরা আপনাদেরকে পরে বুঝে দিতেছি। এইটুকু দেখেন আগে আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা, যে এখান থেকে এই পর্যন্ত ক্লিয়ার কিনা। এখানে যে কাটাকাটি করছে, এই যে দুইটা কাটাকাটি করছে, তারপর আবার সিবি দ্বারা ভাগ করছে, ঠিক আছে, সিবি দ্বারা কি করা হয়েছে, ভাগ করা হয়েছে।
তো আমি যদি এখানে সিবি দ্বারা ভাগ করি, যখন আপনি সিবি দ্বারা ভাগ করবেন, এই যে এখানে কি ছিল স্যার, এখানে থাকবে হচ্ছে এই যে দুইটা, কিন্তু এই যে দেখেন আমি আচ্ছা এটা বুঝাই দিতে হবে আপনাদেরকে, সমস্যা নেই। আমি যদি স্যার এখানে সিবি দ্বারা ভাগ করি উভয়টাকে, সম্পূর্ণটাকে, তাহলে এখানে দেখেন এটাকেও আপনি সিবি দ্বারা ভাগ করলেন, এটাকেও স্যার সিবি দ্বারা ভাগ করলেন নাকি। তাহলে এখানে সিবি সিবি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে বি ইন্টু ডিপি প্লাস এখানে থাকবে দেখেন এরকম সিপি ডিভাইডেড বাই সিবি ইন্টু পিডিবি সমান 0। স্যার এই যে সিপি বাই সিবি এটা মানে হচ্ছে গামা, এটাকে আমরা কি বলি, গামা বলি। হ্যাঁ, এই যে সিপি বাই সিবি ইজ ইকুয়াল টু গামা, এইটুকু আশা করি আমরা সকলেই বুঝতে পারছি। আবার কি করতে হবে স্যার, পিবি দ্বারা ভাগ করতে হবে। কি দ্বারা ভাগ করতে হবে, পিবি দ্বারা আপনি ভাগ করবেন। তাহলে এটাকেও পিবি দ্বারা ভাগ করলেন, এটাকেও পিবি দ্বারা আপনি ভাগ করলেন, তাহলে বিবি ক্যান্সেল হবে, এখানে থাকবে কি স্যার, ডিপি ডিভাইডেড বাই পি প্লাস দেখেন পিপি ক্যান্সেল হয়ে গেলে গামা ইন্টু ডিবি বাই বি সমান 0, এরকম থাকে না। এরপরে কি করতে হবে স্যার, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করলে আপনার আনসারটা চলে আসবে। ঠিক আছে, পর অংশটা দেখেন, এক নজরটা দেখে নেন। এই যে স্যার, তো আপনি যদি ভাগ করেন, ভাগ করলে এরকম হবে, তারপর আপনি কি করবেন স্যার, এটার মধ্যে ইন্টিগ্রেশন করবেন, ইন্টিগ্রেশন করলে এই প্রমাণটা চলে আসবে। এখানে হবে 1/p, অর্থাৎ 1/p এর ইন্টিগ্রেশন করলে হবে স্যার log p, আর এখানে 1/p এর ইন্টিগ্রেশন করলে হবে log b। তারপরে এই যে গামাটা আছে, এটা সহগটাকে পাওয়ার হিসেবে নেওয়া যায় না, b এর পাওয়ার হিসেবে চলে যাবে। তারপরে তো এখানে হবে b টু দি পাওয়ার গামা, তারপর লগ দুটো যোগাকারে থাকলে তারকে গুণাকারে লেখা যায়, তো গুণাকারে লিখবেন। তারপর আপনি লগটাকে ওই পাশে নিয়ে আসলে কি হবে স্যার, পিবি গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক হয়ে যাবে। এখন বলেন এটা কি কি পারবেন? সাজিদ আশা করি ক্লিয়ার। করতে পারেন, যাদের মাথায় ধরবে না তারা এটা করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, পরের অংশটা আশা করি পারবেন, জাস্ট ইন্টিগ্রেশন করে দিবেন, হয়ে যাবে। পরেরটা দেখেন তাহলে, এই যে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর, এটা স্ক্রিনশট নিয়ে নেন, এটা একটু ছোট আছে, আশা করি এটা আপনাদের বোঝাইতে হবে না, এটা আপনারা পারবেন। এটা একটু ছোট, যদি এটা আসে কপাল, একদম ছোট, দেখেন পারবেন কিনা। এটা তো আশা করি পারবেন সবাই, তাই না? আচ্ছা, আল জিহাদ বলছেন আলহামদুলিল্লাহ স্যার, খুব সুন্দর বুঝছি, ধন্যবাদ। ঠিক আছে, পরে হ্যাঁ, সিয়াম হাসান অবশ্যই একটা বড় প্রমাণ যখন দেখবেন তখন ওইটা বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন দেখবেন ওটা ক্লিয়ার হয়ে গেছে একদম। ঠিক আছে, দুই তিনবার একটু প্র্যাকটিস করেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, সাইমন বলছেন এই অধ্যায় আমার শেষ, ভালো। হ্যাঁ, তারা শেষ করে ফেলছেন, খুবই ভালো। আর এটা দেখেন, এটা একদম ছোট, আমি জাস্ট 1 মিনিট একটু বুঝাই দিই আপনাদেরকে। যেমন একই কথা, আগের মতো একই কথা বলবেন যে আমরা ডিকিউ পরিমাণ তাপ দিলাম, সেই ক্ষেত্রে আমাদের এইটুক বিধি পাইলো ডিবি ডিটি ডি কিউ ডিবি, আমাদের আয়তনের পরিবর্তনটা হলো ডিবি, অন্তঃস্থ শক্তি পরিবর্তন ডিইউ এবং টেম্পারেচার পরিবর্তনটা ডিটি হইলো, এটা বলবেন। প্রথম লাইন সেম, তারপর প্রথম সূত্র অনুসারে, এটা তো আমরা আগেই জানি। আর তারপরে এখানে ডিকিউ সমান কি বলা যায়, এই যে ডি ডাব্লিউ মানেই হচ্ছে পিডিবি। ওকে, এই যে এখানে লিখাই আছে। তারপর আমরা কি জানি স্যার, এই যে ডিবি ইজ ইকুয়াল টু সিবি ইনটু ডিটি, এটা ডিবি হবে না তো স্যার, এটা ডিইউ হবে, ডিইউ সমান সিবি ইনটু ডিটি, এটা আমরা একটু আগে পড়ছি, তাই না? তো এই যে ডিইউ এর মানটা এখানে বসান, আবার আমরা তো এই যে সিপি সমান এটা জানি, তাহলে এখান থেকে সিপি সমান, আবার এখান থেকে সিপি সমান, তো এই ইকুয়েশনটা পাওয়া যায়, ডিকিউ সমান সিপি ইনটু ডিটি। তাহলে এখানে একটা ইকুয়েশন পাইলাম, ডিইউ ইজ ইকুয়াল টু সিবি ইনটু ডিটি, আর এখানে পাইলাম ডিকিউ সমান হচ্ছে সিবি ইনটু ডিটি। এই দুটো মান আপনি এখানে বসাই দেন স্যার, এই যে এখানে বসাই দিবেন ডিকিউ এর জায়গায়, ডিবি এর জায়গায়। ঠিক আছে, আর পিডিবি এর একটা ভ্যালু আমাদেরকে বের করতে হবে। তো এখানে আমরা পিবি সমান এনআরটি নাকি, সো এটাকে আমরা যদি কি করি স্যার, পিবি সমান যে এনআরটি, এটাকে যে আমাদের পিবি সমান যে এনআরটি ছিল, মানে আরটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে, এক মোলের ক্ষেত্রে, এটাকে যদি আমরা কি করতাম স্যার, ওই যে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে কিন্তু এখান থেকে সরাসরি কিন্তু এটা পাওয়া যায়, যেটা আমরা একটু আগে ইকুয়েশনে দেখছিলাম। ঠিক আছে,
সো সেটা সরাসরি এখানে এই লাইনে লিখে দিছে, অন্তরীকরণ করার পরে এই লাইনটা পাওয়া যায়। ঠিক আছে, তারপর এখানে যেহেতু প্রেসারটা জিরো, পার্শ্ববর্তী চাপের পরিমাণ শূন্য, এই যে ডিপি ইজ ইকুয়াল টু জিরো, প্রেসারটা জিরো, সেই জন্য আপনার পিডিবি সমান আসে এই যে আরডিটি। তাহলে এখানে পিডিবি সমান আরডিটি, এই সবগুলো মানি আপনি যখন এখানে বসাই দিবেন, বসাই দেওয়ার পরে এইটাকে এই পাশে নিয়ে আসবেন, তারপর সিপি দ্বারা ভাগ করবেন, ডিটি কেটে দিবেন, তাহলে দেখবেন প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, রিয়াজুল ইসলাম চলেন, আমি যা পড়াচ্ছি তার সাজেশনের অংশ, উত্তর সহ সাজেশন দেখাবো। তারপর আপনারা চতুর্থ অধ্যায় থেকে এই প্রশ্নগুলো পড়বেন, আমি প্রশ্নগুলো দেখাই দিই জাস্ট, কারণ এখানে অনেকেই অধৈর্য হয়ে যাচ্ছেন। সো আমি প্রশ্নগুলো দেখাই দিই, সবগুলো প্রশ্ন যে কি কি পড়তে হবে আপনাদেরকে। চতুর্থ অধ্যায় থেকে এই প্রশ্নগুলো পড়বেন। প্রত্যাগামী অপ্রত্যাগামী প্রক্রিয়ার মধ্যে পার্থক্য, অন্তর্দহ বহির্দহ ইঞ্জিনের মধ্যে পার্থক্য, এই দুটা পার্থক্য থেকে যে কোনো একটা পার্থক্য আপনার পরীক্ষায় থাকবে মাস্ট। ঠিক আছে, যে কোনো একটা পার্থক্য থাকবে। আর এটা এই যে এই দুইটা প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্ন সংক্ষিপ্তর ক্ষেত্রে আপনার আসবেই। আর কাণ্ডচক্রের মূলনীতি এটা 100% থাকার সম্ভাবনা আছে। ঠিক আছে, এই 5টা প্রশ্ন পড়বেন আপনার চতুর্থ অধ্যায় থেকে। ওকে, এখানে সবগুলা পার্থক্য লেখা আছে, দেখেন প্রত্যাগামী অপ্রত্যাগামী প্রক্রিয়া আপনি কি পার্থক্যটা লিখবেন, এটা তো আমরা জানি একদম সহজ থিওরিটিক্যাল কোশ্চেন, সো এটা বোঝানোর কিছু নাই। তারপর হচ্ছে যে অন্তর্দাহ ইঞ্জিন, বহির্দাহ ইঞ্জিন। অন্তর্দাহ ইঞ্জিন মানে কি, যেটা দহন প্রক্রিয়াটা ভিতরে ঘটে। বহির্দাহ মানে কি স্যার, যেটা দহন প্রক্রিয়াটা মূল ইঞ্জিনের বাহিরে ঘটে। ঠিক আছে, যেমন স্টিম ইঞ্জিন হচ্ছে বহির্দাহ, আর ডিজেল ইঞ্জিন বলেন অথবা পেট্রোল ইঞ্জিন বলেন, এগুলো হচ্ছে অন্তর্দাহ ইঞ্জিন। এখানে দুইটা ইঞ্জিনেরই ফিগার দেওয়া আছে, আপনারা পড়তে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাপ ইঞ্জিনের দক্ষতা আমরা পরবর্তীতে যাই। পৃথিবীর এন্ট্রপি ধনাত্মক, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর কার্নোচক্রের মূলনীতি, এই পঞ্চম থেকে এই দুটো প্রশ্ন আমাদের পড়তে হবে স্যার। এটা আমি আগেই বলছিলাম যে কুলম্বের সূত্রটা ব্যাখ্যা করো, কুলম্বের সূত্রটা ব্যাখ্যা করো, এবং হচ্ছে ধারকের ব্যবহার আলোচনা করো। এই দুটো কোশ্চেনই একটু জাস্ট পড়ে যাবেন, দেখে যাবেন, আসতেও পারে, তবে ইম্পর্টেন্স খুবই কম, কারণ এটার 80% পসিবিলিটি আছে পরীক্ষা আসার মতো। সো এটা একটু জাস্ট দেখে যাবেন আপনারা, সহজ বিষয়। এখানে ধারকের ব্যাখ্যাটা লেখা আছে, ধারকের ব্যবহারটা। ধারক তো মানে আমরা জানি যেটা কি করে স্যার, চার্জ সঞ্চয় করে, অল্প সময়ের জন্য চার্জটাকে সঞ্চয় করে রাখে। তাহলে ধারকের ব্যবহারটা কিভাবে বলেন তো স্যার? এই যে মূলত চার্জ সংরক্ষণ করার কাজে, চার্জ সংরক্ষণ করার কাজে ব্যবহার করা হয়। তারপর বর্তনীতিতে ধারকটা ফিল্টার হিসেবে কাজ করে, একমুখী তড়িৎ প্রবাহকে বাধা দেয়, কিন্তু যে এসি কারেন্ট গুলো আছে সেগুলোকে প্রবাহিত করে। তারপর হচ্ছে স্যার কি স্যার, গ্রাহক বর্তনীতিতে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ধরার জন্য বা টিউন করার জন্য আমরা ক্যাপাসিটর বা ধারক ইউজ করে থাকি। তারপরে স্যার সপ্তম অধ্যায়, ভেরি মাচ ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে কোশ্চেন থাকবে। এই যে দুইটা কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেন থাকবে এখানে। ঠিক আছে, এই যে দুইটা কোশ্চেনের মধ্যে এখানে দেখেন কি বলছে, উত্তল অবতল দর্পণের সাধারণ যে সমীকরণ আছে সেটা প্রতিপাদন করে। এটা ইকুয়েশন আমি দেখাই দিয়েছি, অনেকবারই দেখাইছি, এটার লেকচার ভিডিও আছে আমার। সো এটার ইকুয়েশন আমি বলে দিই যে 1/f ইজ ইকুয়াল টু 1/u প্লাস 1/v। আপনাদের পরীক্ষায় যদি এটা না আসে, এটা যদি না আসে, তাহলে মনে রাখবেন এটা আসবে। এই 4টা কোশ্চেন, এখানে যে 4টা কোশ্চেন দেওয়া আছে, 4টা থেকে যে কোনো একটা পরীক্ষায় থাকবে 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 100%। দেখেন আমি রচনামূলক প্রশ্ন প্রথমে দেখাই দিয়েছি, না আপনি প্রথমে দেখে নিন, আমি 8টা রচনামূলক প্রশ্ন প্রথমে দেখাই দিয়েছি। এখন কোন অধ্যায় থেকে আসবে স্পেসিফিকলি বলা যায় না, এখানে যেগুলো রচনামূলক আসার মতো আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এই 4টা কোশ্চেন করতে হবে আমাদের এই অধ্যায়টা থেকে, সপ্তম অধ্যায় থেকে 4টা কোশ্চেন জাস্ট আপনারা পড়বেন। এখানে যে উত্তল অবতল দর্পণের সাধারণ সমীকরণ, f = r/2, আর এখানে একটা ম্যাথ দেওয়া আছে, আর বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্বের মধ্যে পার্থক্য। ওকে, তারপরে আমরা অষ্টম অধ্যায়ে যাই। অষ্টম অধ্যায় থেকে আমাদের এই প্রশ্নগুলো পড়তে হবে, এবং অষ্টম অধ্যায়টা হচ্ছে আমাদের বেশি বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অষ্টম অধ্যায়টা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, এই সবগুলো প্রশ্ন আমাদের পড়তে হবে, এই সবগুলো প্রশ্ন আমাদের পড়তে হবে। এখান থেকে কোনটা দেয় না দেয় বলা মুশকিল। তো এখান থেকে প্রশ্ন থাকবে আপনাদের রচনামূলক, এখান থেকে একটা থাকবেই।
এখানে কয়টা কোয়েশ্চেন দিয়েছে দেখেন তো, 1 2 3 4 5 6 7, 7টা কোয়েশ্চেন দিয়েছে আপনাদেরকে এখান থেকে। আহ এটা তো একদম সোজা, এটা সংক্ষিপ্তর জন্য পড়বেন আপনারা। এই যে এই দুইটা কোয়েশ্চেন 5 এবং 6, 5 নাম্বার এবং 6 নাম্বার এটা। আর এই দুইটা কোয়েশ্চেন তো সেম। এখানে বলছে সংকট কোণ এবং প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করো, এটা একদম সহজ। এই দুটো হচ্ছে লেন্স থেকে, এটা হচ্ছে লেন্সের যে প্রমাণ আছে সেটা, আর এটা হচ্ছে আমাদের প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতি কোণ। সো দেখেন আমাদের এইটা নোবেল চাকরা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। স্যার উত্তর অবতল তো একই না, না না উত্তল অবতল দর্পণ একই না। সো যেটা বলবে পরীক্ষার মধ্যে, দেখেন আপনাদের পরীক্ষার মধ্যে ওই যে দর্পণের কথা বলি অথবা লেন্সের কথা বলি, যদি আপনাদেরকে বলে যে লেন্সের ক্ষেত্রে সাধারণ সমীকরণ প্রতিষ্ঠা করো অথবা দর্পণের ক্ষেত্রে সাধারণ সমীকরণ প্রতিষ্ঠা করো, সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো দর্পণাঙ্কুর করে আনসার দিতে পারেন। কিন্তু পরীক্ষার মধ্যে স্পেসিফিকলি যদি বলে দেয় তাহলে প্রবলেম, তাহলে ওইটার ক্ষেত্রে আপনাকে দেখাইতে হবে। ঠিক আছে, আমাদের ইয়াতে থেকে 7টা কোশ্চেন পড়তে হবে। 7টার মধ্যে এই 3টা কোশ্চেন পড়বেন আপনারা। এই যে এখানে 3টা কোশ্চেন যেটা বললাম, এই 3টা কোশ্চেন আমরা পড়বো সংক্ষিপ্তের জন্য। আর বাকি যে 4টা প্রশ্ন আছে, এই 4টা কোশ্চেন পড়বো আমরা রচনামূলকের জন্য। ঠিক আছে, দেখেন বুঝছেন কিনা, আমাদেরকে এই 4টা কোশ্চেন পড়তে হবে। আমি আনসার সহকারে পিডিএফটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন আগে একটু দেখাই নিয়ে এগুলা, তারপর আমরা চলে যাব সেখানে। আহ, আমরা অষ্টম অধ্যায় শেষ না, তারপরে চলেন দশম অধ্যায় যাই। স্যার এখানে একটা প্রশ্ন তো প্রায় প্রায় আসে, এটা বলার মানে কোনো ইয়া নাই, সেটা হচ্ছে আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ প্রতিপাদন করে, এটা প্রায়ই আসে। এইটা পড়বেন ভালো করে। এটা এবার আসার সম্ভাবনা খুবই কম, তবে এইটা আসে বেশি পরীক্ষার মধ্যে, যে আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্যগুলো লিখা, আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য। এখানে 4টাই থিওরিটিক্যাল কোয়েশ্চেন, আমি কোয়েশ্চেনগুলো আনসার গুলো দেখাচ্ছি, আপনারা এক নজরে একটু স্ক্রিনশট নিয়ে নেন। আমি 4টার আনসার আপনাদেরকে দেখাই দিচ্ছি। প্রথমত কেতুট রশ্মি ধর্ম ব্যবহার। স্যার এই যে কেতুট রশ্মি ধর্মগুলা, ঠিক আছে, একটু এক নজরে দেখে নেন। আচ্ছা রেজাউল ইসলাম, আমি সবগুলাই দেখাবো, সমস্যা নাই। আপনাদের তো খুব তাড়াহুড়া ছিল, সেজন্য আমি আপনাদেরকে আগে সাজেশনটা দেখাচ্ছি যে কোন সকল বিষয়গুলো আপনাদের পড়তে হবে, আমি সেটাকে দেখাচ্ছি। তো দেখে নেন, তারপরে আপনারা পড়েন মনের মতো করে। আর যেগুলাতে বেশি সমস্যা হবে সেটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে সলভ করে দিব। ওকে, এই যে স্যার এটা ভালো করে পড়বেন, এটা পরীক্ষা আসার মতো। জালক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য সমূহ লিখো, এটা। অথবা এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, জালক তড়িৎ ক্রিয়া কি, ব্যাখ্যা করো। ফটো তড়িৎ ক্রিয়া কি, এটা ব্যাখ্যা করো। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এক্স রশ্মির ধর্ম ব্যবহার। স্যার এই যেখানে এক্স রশ্মির ধর্ম আছে, ব্যবহার আছে, এটা রচনামূলক প্রশ্ন অনেক সময়। না ডিএফ ইয়াস খান অবশ্যই না, আপনি এইগুলা পড়লেই হবে, এর বাহিরে কিছু পড়তে হবে না আপনাকে। এখান থেকে পড়লে আপনার শতভাগ, মানে এটা আমি প্রথমে বলে রাখছি, যাদের 100% প্রিপারেশন নেওয়ার ইচ্ছা, যারা ভালো প্রিপারেশন নিতে চান, তাদের জন্য হচ্ছে আমার এই সাজেশনটা। ঠিক আছে, এর বাহিরে কোনো কোশ্চেন পরীক্ষায় থাকবে না। ওকে, আর আলোক তড়িৎ ক্রিয়ার যে সমীকরণ আছে, এটা বলেন কে কে পারেন, কে কে পারেন না, একটু দেখি তো, দেখি আমার স্টুডেন্টদের অবস্থা কিরকম। এটা একদম ছোট, এটা তো আশা করি ম্যাক্সিমাম স্টুডেন্ট পারার কথা, পারেন না বলেন। আলোক তড়িৎ ক্রিয়ার, রেজাউল ইসলাম, জি স্যার ওকে পারেন, বলেন কে কে পারেন না এটা। আলোক তড়িৎ ক্রিয়ার যে ইকুয়েশনটা আছে আইনস্টাইনের, সেটা কে কে পারেন না বলেন। এটা কে কে পারেন না বলেন। আচ্ছা, উবাইদুর রহমান বলছেন পারেন। মুমিনুল ইসলাম একটু বুঝাই দিলে ভালো হয়। পারবো, সাইমন ইসলাম পারবো। আর হুম ইয়াস খান সহজ, একদম সহজ এটা। সিয়াম হাসান, অনেকেই বলছেন পারেন না, রাহাত বলছেন পারেন। আচ্ছা ম্যাক্সিমাম স্টুডেন্টই পারে, বাট অনেকেই কিন্তু পারে না। এটা আমি একদম সহজে জাস্ট অনলি 2 মিনিট সময় নিব আপনাদের কাছ থেকে, এবং আশা করি এই 2 মিনিট আপনাদেরকে বুঝাইতে পারবো। দেখেন, ফটো তড়িৎ ক্রিয়াটা কি, এটা আপনাকে আগে বুঝতে হবে। আমাকে এখানে কি বলছে দেখেন, যে আলোক তড়িৎ প্রক্রিয়ার আইনস্টাইনের সমীকরণ বের করো। দেখেন,
আগে আপনাকে বুঝতে হবে ফটো ইলেকট্রিক ইফেক্ট, এটা বিষয়টা কি। ফটো তড়িৎ ক্রিয়া যেটাকে আমরা বলি বা আলোক তড়িৎ ক্রিয়া, এটা আপনাকে আগে বুঝতে হবে। কোন প্লেটের উপরে যখন আলো পড়বে বা ফোটন কণা পড়বে, তখন সেখানে যে বিদ্যুৎ প্রবাহ চালু হয় বা ইলেকট্রন যে সেখান থেকে বের হয়ে যায়, ইলেকট্রনের যে চলাচল সৃষ্টি হয়, সেটাকে মূলত আমরা আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট আমরা বলতে পারি। সো এটা এখানে আমাদের বোঝানো হয়েছে। এই ব্যাখ্যাটা করছে কি স্যার, এই যে আইনস্টাইন এখান থেকে একটা ইকুয়েশন দিচ্ছে, সেটা আমাকে বের করতে বলছে। সো আমি মনে করি এটা হচ্ছে একটা ধাতব প্লেট, আমি মনে করি এটা হচ্ছে আমাদের একটা ধাতব প্লেট। এখানে হাজার হাজার ইলেকট্রন আছে, এটা আমরা সকলে জানি। সো মনে করি এই ধাতব প্লেটের মধ্যে আইসা আলো পড়তেছে, এটা মনে করেন সানলাইট, সূর্যের আলো এসে এখানে পড়তেছে। সূর্যের আলো মানে হচ্ছে অসংখ্য ফোটন কণার সমষ্টি। এটা হচ্ছে একটা ধাতব প্লেট। এই ধাতব প্লেটের উপর আমি মনে করি যে সূর্যের আলোটা এসে পড়তেছে। তো সূর্যের আলো মানে আমরা সকলেই জানি অসংখ্য ফোটন কণার সমষ্টি। তাহলে এখানে ফোটন কণা আসতেছে। এখন আলো যখন কণা আকারে আসে, প্রত্যেকটা কণার একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে, কিন্তু সেই শক্তিটা হচ্ছে E is equal to h nu, ঠিক আছে। তো এই যে E is equal to h nu শক্তি সম্পন্ন ফোটন কণা সমূহ, মনে করি এগুলো হচ্ছে ফোটন কণা, হ্যাঁ। তো এই ফোটন কণাগুলো যখন কি করবে স্যার, এই ধাতব প্লেটের উপরে এসে পড়বে, তখন এই ধাতব প্লেটের সাথে তাদের একটা স্থিতিস্থাপক সংঘর্ষ হবে। কিরকম সংঘর্ষ স্যার? একটা স্থিতিস্থাপক সংঘর্ষ হবে। এই স্থিতিস্থাপক সংঘর্ষটা হওয়ার পরে কি করবে জানেন স্যার? এখানে এই যে দেখেন, এই যে প্রত্যেকটা ফোটন কণার মধ্যে এই পরিমাণ শক্তি আছে, প্রত্যেকটা ফোটন কণার মধ্যে এই পরিমাণ শক্তি আছে, মানে এই পরিমাণ শক্তি নিয়ে সে আসতেছে। এখানে একটু বলে দিই, এস মানে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর এই যে নিউ যেটাকে বললাম, আপনি এখানে নিউ না দিয়ে এফ দিতে পারতেন। এফ মানে কম্পাঙ্ক, এই নিউ তার আসলে ফোটন কণার কম্পাঙ্ককে বোঝানো হয়েছে, ফ্রিকোয়েন্সিকে। সো যখন এই কণাগুলো এখানে আসার পরে এই প্লেটের সাথে তাদের কি হবে স্যার? একটা স্যার স্থিতিস্থাপক সংঘর্ষ হবে। সংঘর্ষ যখন হবে, অবভিয়াসলি যে কণাগুলোর মধ্যে যে এসমি পরিমাণ শক্তি ছিল, এই শক্তিটা সে কিন্তু দিয়ে দিবে সংঘর্ষের কারণে। এখন এই যখন দিয়ে দিল, কিছু পরিমাণ শক্তি এখানে খরচ হবে। কিছু পরিমাণ শক্তি কি হবে স্যার? এখানে খরচ হবে, মানে কিছু পরিমাণ শক্তি এখানে একটা সে কাজ করবে। কি কাজটা করবে? এই যে ধাতব প্লেটের মধ্যে যে ইলেকট্রন গুলা একটা বন্ধনে আবদ্ধ ছিল, সেই ইলেকট্রনটাকে মুক্ত করতে কিছু পরিমাণ শক্তি এখানে ব্যয় হবে। এই ইলেকট্রন গুলাকে তো এখানে ছুড়াইতে হবে তার। সুতরাং এই শক্তিটা যখন সে পাবে, পাওয়ার পরই কিছু পরিমাণ শক্তি সে খরচ করবে কিসের জন্য? ইলেকট্রনটাকে এখান থেকে বের করার জন্য। তো বের করলো স্বাভাবিক, বের করার পরে আর বাকি শক্তি দ্বারা ইলেকট্রন একটা নির্দিষ্ট বেগে দাবিত হবে। ঠিক আছে, তাহলে মনে করলাম যে এখানে সে ডাব্লিউ পরিমাণ কাজ করলো এবং তারপরে বাকি অবশিষ্ট শক্তির কারণে সে বি বেগে ইলেকট্রনটা গতিশীল হইল। তাহলে শক্তির নিত্যতা সূত্র থেকে আপনি কি বলতে পারেন? এখানে এই কথাটা বলতে চায় না যে প্রত্যেকটা ফোটন কণা যদি এই পরিমাণ শক্তি তাকে দেয়, সেই শক্তির কিছু অংশ দ্বারা কাজ করছে, মানে রাসায়নিক বন্ধন থেকে ইলেকট্রনটাকে মুক্ত করছে, এন্ড দেন ইলেকট্রন একটা নির্দিষ্ট বেগে দাবিত হয়েছে। আচ্ছা, দাবিত হয়েছে, তাহলে তার বেগটা যদি বি হয়, বলটা যদি এম হয়, সেই ক্ষেত্রে তাহলে তার গতিশক্তিটা কত হয়? হাফ এম বি স্কয়ার। ঠিক আছে, এইটাকে আমরা কি বলতে পারি? আইনস্টাইনের যে আলোক তড়িৎ ক্রিয়া আছে সেটার ইকুয়েশনটা আমরা বলতে পারি। ওকে, এখানে আরো ব্যাখ্যা আছে, আপনি একটু বইটা পড়েন, একটু রিডিং করেন, আরো ব্যাখ্যা আপনি কিন্তু দিতে পারবেন। তো আমি যে ব্যাখ্যাটা বলে দিয়েছি সেটা ক্লিকলি ইটস এনাফ। ঠিক আছে, এখন আশা করি ম্যাক্সিমাম স্টুডেন্টই এটা পারবেন। ঠিক আছে, তো এটা নিয়ে আর আলোচনা না করলেই হয়। চলেন তার পরবর্তী অংশ যাই আমরা। 11 অধ্যায় স্যার, এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না, তবে একটা কোশ্চেন একটু পড়েন। রাদারফোর্ডের পরমাণু, দুইটা পরমাণু মডেল এখান থেকে ভালো করে পড়বেন, রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল। এটা এখানে একটা প্রশ্ন আসে যে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ, এটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না, তারপরে শিখে যায়।
তবে এখান থেকে আপনি গুরুত্ব দিবেন যে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং হচ্ছে বোর পরমাণু মডেলের স্বীকার্য বলেন অথবা স্বীকার্য পড়বেন, আর একটা পড়বেন হচ্ছে সীমাবদ্ধতা। এই দুইটা কোশ্চেন পড়লে এখানে ইটস এনাফ। ঠিক আছে, মুক্তার ইনশাল্লাহ অনেকক্ষণই ক্লাস হবে, অনেকক্ষণ ক্লাস হবে, প্রায় 2 ঘন্টার মতো আমরা আজকে ক্লাস নিব, যতক্ষণ পর্যন্ত না আমাদের ক্লাসটা শেষ হয়। এখান থেকে আমরা এই 3টা কোশ্চেন পড়বো। রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রস্তাবনাগুলা, স্বীকার্যগুলা, বোরের স্বীকার্য এবং তার সীমাবদ্ধতা, এন্ড হচ্ছে হাইড্রোজেন পরমাণুর যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধের ইকুয়েশন পড়বো। ঠিক আছে, চলেন তার পরবর্তী অধ্যায়ে যাই আমরা। তারপরে 12 নম্বর অধ্যায় যেটা আছে, 12 নম্বর যে অধ্যায়টা আছে, এখান থেকে আমাদের করতে হবে 4টা কোয়েশ্চেন। এর মধ্যে স্যার এই যে তেজস্ক্রিয়তার যে ক্ষয় সূত্রের প্রতিপাদন স্যার, এইটা অর্ধায় ও ক্ষয়দেবের মধ্যে সম্পর্ক স্যার, এই দুইটা কোয়েশ্চেন থেকে একটা কোয়েশ্চেন আপনি মনে রাখেন পরীক্ষার মধ্যে 100% আসবে। ঠিক আছে, আমি বলে দিলাম, অর্ধায় ও ক্ষয়দ্রবকের মধ্যে সম্পর্ক, এইটা নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান যে অধ্যায়টা আছে, অর্ধ এবং ক্ষয়দ্রব্যের মধ্যে সম্পর্ক বের করো, এটা আসবে হয়তোবা, নয়তোবা স্যার তেজস্ক্রিয়তার যে ক্ষয় সূত্রের প্রতিপাদনটা আছে এটা অবশ্যই পরীক্ষার মধ্যে আসবে। হৃদয় খান ইনশাল্লাহ আমি ক্লাস নিব, আপনাদেরকে বলছিলাম যে স্যার রসায়ন নিয়ে একটা ক্লাস নেন। হ্যাঁ, রসায়নের উপর ক্লাস নিব, তারপর হচ্ছে বায়োলজি 2 যেটা আছে, জীববিজ্ঞান 2, এটার উপর একটা ক্লাস নেব, কেমিস্ট্রি 2 এটার উপর আপনাদের ক্লাস নেব। এখানে অর্ধ এবং ক্ষয়দ্রব্যের মধ্যে সম্পর্ক বের করো, এন হচ্ছে তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র প্রতিপাদন করে, এই দুটা থেকে যে কোনো একটা প্রশ্ন পরীক্ষা 100% থাকবে ইনশাআল্লাহ। আর হচ্ছে আর বাকি তো 2টা প্রশ্ন দিলামই, এই প্রশ্নটা হচ্ছে সংক্ষিপ্তের জন্য পড়বেন এবং এটাও সংক্ষিপ্তের জন্য পড়বেন, এই দুইটা। এটা আসলে অবশ্যই রচনামূলক আসবে। আর এই যে 1 নম্বর যে কোশ্চেনটা আছে এবং এই যে 4 নম্বর যে কোশ্চেনটা আছে, এটা পড়বেন শুধুমাত্র সংক্ষিপ্তের জন্য। ঠিক আছে, আচ্ছা। রাকিবউদ্দিন মুন্না একটা কথা বলছে, একটা কোশ্চেন করছে যে আসবেই আগে, আমাদের ম্যাক্সিমাম সাজেশন গুলোতে এরকম লেখা থাকতো যে এটা আসবেই। ঠিক আছে, কিন্তু এখন আসলে লেখা থাকে না এরকম ভাবে যে এটা আসবেই, মানে থাকে তবে সেটা কম। এখন আগে আমরা এটা কিভাবে লিখতাম, কারণ আগে আমরা, আপনি দেখেন সরকার চেঞ্জ হওয়ার আগে যে প্রশ্ন প্যাটার্নটা ছিল সেটা সম্পর্কে আমাদের মানে খুব ভালো একটা আইডিয়া ছিল। এই সরকার চেঞ্জ হওয়ার পর আপনাদের কারিগরি শিক্ষা বোর্ড যা করতেছে, কোন লেভেলের প্রশ্ন করতেছে ভাই, এটা তারাই জানে, আমরা জানি না, এখন তারাই জানে। সো এই যে নতুন প্যাটার্নে যে কোশ্চেনটা হচ্ছে, এই নতুন প্যাটার্নে কোশ্চেন হওয়ার কারণে কিন্তু আসলে ওরকম ভাবে মানে বলা যায় না যে আসলে এটা থেকে আসবে। আগে আমি মুখস্থ বলতে পারতাম যে স্যার এইভাবে থেকে এটা প্রশ্ন দিতেই হবে, কারণ প্রশ্ন বোঝা আমি এটা বলতে পারতাম, কিন্তু এখন এটা আসলে বলা যায় না, বলাটা ডিফিকাল্ট, কঠিন। ঠিক আছে, ইমরান সবগুলো প্রশ্নের আনসার পাবেন, কোনো চিন্তা করার দরকার নেই, সবগুলো প্রশ্নের আনসার পাবেন। চলেন এখন আমরা সবগুলো প্রশ্নের আনসার আপনাদেরকে একটু দিয়ে দিই। হ্যাঁ, এই ক্ষয়সূত্রের প্রতিপাদন এটা একদম সহজ, এখানে প্রমাণটা লিখে দেওয়া আছে, কোনো সমস্যা নাই। এইটা দেখতে পান আপনারা সবাই, আমি এক নজরে একটু পড়াই দিই। না না, 13 অধ্যায় পড়ার কোনো প্রয়োজন নাই, এই পর্যন্ত পড়লে চলবে, 12টা অধ্যায় পড়লে আপনাদের হয়ে যাবে, দ্যাটস এনাফ। চলেন আমরা এই সূত্রটা একটু প্রতিপাদন করি রচনামূলক প্রশ্নের জন্য। তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্রের প্রতিপাদন, আমরা ক্ষয়সূত্রটাকে আমাদের বুঝতে হবে, ক্ষয় বলতে কি বোঝায়। নর্মালি আমরা কোন একটা পদার্থ যদি কোথাও রেখে দেই তাহলে সেটা কিন্তু ক্ষয় হবে না বা ভাঙবে না, সেটা এরকমই থাকবে যদি মরিচ এটা না ধরে আর কি। হ্যাঁ, কিন্তু তেজস্ক্রিয় যে পদার্থগুলো আছে, যেখান থেকে আপনার আলফা, বিটা এবং গামা রশ্মি বের হয়, ওই পদার্থগুলো আপনি যদি রেখে দেন তাহলে সেগুলা কিন্তু কি হয় স্যার, ক্ষয়প্রাপ্ত হয়। কারণ এই যে আলফা রশ্মি নির্গত হয়, বিটা রশ্মি নির্গত হয়, গামা রশ্মি নির্গত হয়, সেই কারণে যে যে সকল পরমাণুর পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে আপনার আহ কত 82 থেকে বেশি, তাদেরকে আমরা তেজস্ক্রিয় পরমাণু বলতে পারি। হ্যাঁ, সো একটা পরমাণু যে পরিমাণে আপনার এখানে একটা সংজ্ঞা আমরা প্রথমে একটু দেখে নেই, যেমন
কোন মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণুর সমানুপাতিক। এখানে একটা খুব সুন্দর কথা একটু বুঝতে হবে আমাদের, যেটা তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র আর কি। ঠিক আছে, ক্ষয় সূত্রটা একটু ভালো করে বোঝেন, যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্ত হইতে পারে, সেটা এখনো হইতে পারে, এই মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার মানে কি, তার ভাঙনটা কেমন হবে। ঠিক আছে, ভাঙনের হারটা এই সময়ে উপস্থিত অক্ষত মানে যেগুলো ভাঙন হয় না তাদের সংখ্যার সমানুপাতিক। ঠিক আছে, আমি মনে করি যে পরমাণুর ভাঙনের হারটা হচ্ছে dN/dt। হার তো বোঝেন, যে তার যদি dN পরিমাণ থাকে এবং যদি প্রতি সময়টা যদি dt হয়, তাহলে ভাঙনের হার হচ্ছে কত স্যার, dN/dt। এবং অক্ষত পরমাণুর সংখ্যাটা যদি n হয়, তাহলে এই সূত্র অনুসারে আপনি কি বলতে পারেন, dN/dt ইজ প্রপোর্শনাল n, এরকম বলা যায় কি। আর এই ক্ষেত্রে স্যার এখানে কিন্তু একটা মাইনাস হবে, কারণ এটা যেহেতু হ্রাস পাচ্ছে, ভাঙতেছে, সেই জন্য আসলে মাইনাস চিহ্নটা দিতে হয়। ওকে, সো এখান থেকে আমরা এই লাইনটা লিখলাম, এই যে ক্ষয় সূত্র থেকে। তারপরে এখানে আপনি কি করবেন, সমানুপাতিক চিহ্নটা তুললেন, একটা ধ্রুবক দিলেন ল্যামডা, যেটাকে আমরা ক্ষয় ধ্রুবক বলি। ঠিক আছে, এটাকে আমরা কি বলি, ক্ষয় ধ্রুবক। তাহলে এখানে কি হইলো দেখেন, তাহলে আমরা এখানে পাইলাম মাইনাস dN/dt ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু n। স্যার একটা কাজ করা যায় না, এইখানে যে nটা আছে এটা আমরা ডিটির জায়গায় নিয়ে আসি, এই ডিটিটাকে ওই পাশে নিয়ে যাই। মানে সহজ বিষয়, আপনি যদি এই nটাকে এই পাশে নিয়ে যান, তাহলে এটা নিচে চলে যাবে, মানে এখানে থাকবে dN/n আর এখানে থাকবে ল্যামডা ইন্টু dt। এইটুকু আশা করি বুঝতে পারছেন আমরা সকলে। এই যে এই লাইনটাই এখানে লেখা হয়েছে। ঠিক আছে, আর মাইনাস দ্বারা যদি গুণ দিয়ে দেন, তাহলে কি হবে, dN/n, তাহলে মাইনাসটা এই পাশে চলে যাবে, ল্যামডা ইন্টু dt। আশা করি এটুকু বুঝতে পারছি। এরকম হইলো আমাদের, হয়েছে। ওকে, এখন আপনি ইন্টিগ্রেশন করেন স্যার, আপনি এই পাশে ইন্টিগ্রেশন করবেন, এই পাশে ইন্টিগ্রেশন করবেন। তো এখানে যদি ইন্টিগ্রেশন করেন, তাহলে ইন্টিগ্রেশন অফ 1/n ইন্টু dn, আর এই পাশে মাইনাসটা সামনে নিয়ে আসেন, মাইনাস যে গামাটা আছে এটা তো কনস্ট্যান্ট, সেজন্য সামনে নিয়ে আসেন, তাহলে মাইনাস গামা ল্যামডা ইন্টু dt। সো এখানে দেখেন 1/n কে ইন্টিগ্রেশন করলে log n হবে, সো আমাদের এখানে log n হয়, আর এই পাশে মাইনাস ল্যামডা ইন্টু t এর ইন্টিগ্রেশন করলে কি হবে স্যার, t হবে। মানে এখানে dt আছে না, তার মানে এখানে মনে মনে 1 ধরবেন, 1 এর ইন্টিগ্রেশন করলে যার সাপেক্ষে করতেছেন সেটাই তো হয়, তাহলে এখানে অবভিয়াসলি কি হবে, t হবে। তাহলে এখানে আমরা এখানে পাই log n মাইনাস ল্যামডা ইন্টু t। ঠিক আছে, সো এই যে দেখেন আমরা এখানে ইন্টিগ্রেশন করলে, আর একটা বিষয় জানি আমরা সকলেই, যে ইন্টিগ্রেশন করার পরে একটা ধ্রুবক দিতে হয়। তাহলে এই যে স্যার আমরা একটা ধ্রুবক দিলাম, দেখেন ইন্টিগ্রেশনটা করলাম, এই পর্যন্ত আসলে এটা আমাদের 1 নং সমীকরণ। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি সকলের ক্লিয়ার। দেখেন তো বুঝছেন কিনা এই পর্যন্ত? হ্যাঁ অবশ্যই দিব, সমস্যা নেই। এই পর্যন্ত যদি আমরা ক্লিয়ার বুঝতে পারি, সো চলেন এখন আমরা কি করি স্যার, এই যে দেখেন আমরা এই পর্যন্ত আমাদের সকলের ক্লিয়ার হয়ে যায়। তারপরে দেখেন এখন আমরা সি এর মানটা বের করবো, কি বের করবো একটু দেখেন সবাই। তো এখানে আসলো ln n ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি প্লাস সি। একটু দেখেন স্যার, আমি যদি একদম প্রাথমিক সময়ের কথা চিন্তা করি, কোন সময়ের কথা স্যার, প্রাথমিক একদম শুরুর অবস্থার কথা চিন্তা করি। কোন সময়ের অবস্থা চিন্তা করি স্যার বলেন তো, একদম শুরুর একটা অবস্থা, প্রাথমিক অবস্থা। তো প্রাথমিক অবস্থা যখন চিন্তা করি, সেই সময় মনে করি কণার সংখ্যা ছিল n0। তাহলে ওই সময় তার কোনো কিছু ভাঙন হয় না, একদম প্রাথমিক অবস্থা চিন্তা করলে। প্রাথমিক অবস্থা কি হচ্ছে না স্যার, কোনো কিছু ভাঙছে না, সেই ক্ষেত্রে n এর পরিবর্তে আমরা কি লিখবো, n0 লিখবো। প্রাথমিক অবস্থা একদম শুরুর সময়, ঠিক আছে, ওই সময় কোনো কিছু ধরেন ভাঙেই নাই, তাহলে সেই ক্ষেত্রে কি সময় অতিক্রান্ত হয়েছে না স্যার। তাহলে এখানে কি হবে, ল্যামডা ইন্টু টি এর মানটা কত হবে স্যার, 0 প্লাস সি। সো সেই ক্ষেত্রে আপনার থাকে ln n0 ইজ ইকুয়াল টু সি। তার মানে আপনি সির মান কিন্তু এটা পেয়ে যান। ঠিক আছে, সির কিন্তু এই মানটা পেয়ে যান। এই মানটা স্যার এই যে 1 নম্বর সমীকরণে বসায় দেন, 1 নম্বর সমীকরণে আপনি যেখানে বসায় দেন এটা n0 হবে। হ্যাঁ, ln n0 হবে। n0 দ্বারা বোঝায় প্রাথমিক অবস্থায় তার মধ্যে সর্বমোট কতটুকু কণা ছিল সেইটা। তারপর আপনি ক্যালকুলেশন করেন, আশা করি
এই সূত্রটা পেয়ে যাবেন। এটি হচ্ছে তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র। ওকে, সো এখন আমাদের যেটার জন্য আপনারা অপেক্ষা করতেছিলেন সেটা চলেন একটু দেখাই আপনাদেরকে। যেটার জন্য আপনারা অপেক্ষা করতেছিলেন সেটা আমরা একটু দেখাই দেই। এই যে স্যার পাপিলোডিকের স্পেশাল উত্তর সহকারে একদম সুপার সাজেশন, এটা হচ্ছে আমাদের তিনজনের বানানো। আমি, রানা স্যার ছিলেন এবং আমাদের দেড় স্যার। এটা একটা কমপ্লিট ইবুক, ঠিক আছে, ফিজিক্স এর উপরে। দেখেন এখানে সকল কিছু আছে অতি সংক্ষিপ্ত, প্রথম অধ্যায় থেকে যেগুলো পড়তে হবে জাস্ট এক নজরে দেখতে হবে। দেখেন সবাই, হৃদয় খান, এটা হচ্ছে প্রশ্নের সমাধানটা আমার ইউটিউব চ্যানেলে যায়েন, সেখানে লিখলে এটা সমাধান চলে আসবে। আমাদের এই পেজেও আমি অসংখ্য ক্লাসে এটা সমাধান করেছি। আপনাদের যে প্রশ্নগুলা দরকার আমি সেটা আমাদের পেজে দিয়ে দিব। হ্যাঁ, যে প্রশ্নগুলো সমাধান আপনারা পান নাই সেটা আমি একটু পরেই, ক্লাসটা শেষ হোক, শেষ হওয়ার পরেই আপনাদেরকে আমাদের এই পেজের মধ্যেই ম্যাক্সিমাম কোশ্চেনের আনসারগুলো দিয়ে দিব। ফিজিক্সের উপরে যে প্রশ্নগুলো কঠিন এইগুলোর উপর আমার লেকচার ভিডিও আছে, আমি ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। ওকে, তো চলেন আমরা একটু দেখি আমাদের এখান থেকে কি কি প্রশ্ন পড়তে হবে, অতি সংক্ষেপের জন্য কি কি প্রশ্ন আছে। মৌলিক দূরত্ব, তাপমাত্রা কি, একটু দেখে রাখেন সবাই আপনারা। হ্যাঁ, পরশূন্য তাপমাত্রা বলতে কি বোঝায়, এটা আসার মতো একটা প্রশ্ন অতি সংক্ষিপ্তের জন্য। যে যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য তাকে পরশূন্য টেম্পারেচার বলা হয়। এটার তাপমাত্রা হচ্ছে 0°K, নট সেলসিয়াস। মৌলিক ব্যবধান বা দূরত্ব কাকে বলে, তারপরে পড়বেন আপনারা তাপমাত্রার পরিবর্তনে কয়টা স্কেল ব্যবহার করা হয়, 5টা স্কেল, নামগুলো মনে রাখবেন। আপেক্ষিক তাপ কাকে বলে, পানির আপেক্ষিক তাপ 4200 জুল কেজি পার কেলভিন বলতে কি বোঝো। তারপর হচ্ছে সুপ্ত তাপ কয় প্রকার, এটা টোটাল ইবুক বলতে পারেন আপনি। এখানে প্রত্যেকটা অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, সবগুলো প্রশ্ন পড়ার আপনার প্রয়োজন নাই, ঠিক আছে। এটা এখন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা একটু দেখি। তো আমি যেগুলো পড়াইছি এইগুলোর আনসার এখানে আছে। দেখেন তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য, যেটা আমি পড়াইছিলাম, তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য, তারপর হচ্ছে তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করা। এই আনসারটা একটু দেখে রাখেন আপনারা। এটা আমি আগের ক্লাসে পড়াইছিলাম, লাস্ট ক্লাসে। এই যে একটা সম্পর্ক স্যার, এই যে এটা স্ক্রিনশট রাখতে পারেন আপনারা। আপনারা এখান থেকে কিন্তু পানির সম তাপমাত্রা এটা পড়বেন। হ্যাঁ, উবাইদুর রহমান, অবশ্যই আমি দিয়ে দিব আপনাদেরকে গ্রুপে। ওকে, চিন্তার কারণ নাই, আমি দিয়ে দিব, আমি আছি আপনাদের জন্য। তো এই যে আমাদের 5টা স্কেল, কেলভিন, সেলসিয়াস, ফারেনহাইট, রোমার এবং র্যাঙ্কিং স্কেল, এটা সম্পর্কের মধ্যে আমি পড়েছিলাম লাস্ট ক্লাসে। সো এটা দিয়ে দিব আপনাদেরকে, এটা নিয়ে নিতে পারেন এখান থেকে। তারপরে ক্যালভিনের মূলনীতি, এটা আমার ছিল প্রশ্নে, দেখেন এই যেটা আনসারটা। ক্যালভিনের মূলনীতি একদম সোজা। উচ্চ তাপমাত্রার বস্তু যতটুকু তাপ গ্রহণ করবে, উচ্চ তাপমাত্রার বস্তু যতটুকু তাপ বর্জন করবে, নিম্ন তাপমাত্রার বস্তু ঠিক সমপরিমাণ তাপ গ্রহণ করবে। এটাকেই আপনার ক্যালভিনের মূলনীতি বলা হয়, ঠিক আছে। না, এটার পিডিএফটা যারা হচ্ছে আমাদের ভর্তিকৃত শিক্ষার্থী, এটা তাদের জন্য। দেখেন এই যে ইবুকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা বানাতে পরিশ্রম হয়েছে। তো এটার অবশ্যই একটা পেমেন্ট আছে। যারা আমাদের এখানে ভর্তিকৃত শিক্ষার্থী আছে শুধু এটা তারাই পাওয়ার অধিকার রাখে, সো অন্যরা এটা পাওয়ার অধিকার রাখে না। তারপর অনেকে শেয়ার করে ফেলে, বন্ধু বান্ধবের মাধ্যমে এটা শেয়ার করে ফেলে, যেটা কখনো উচিত না। তো এখন যদি এটা ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের ভর্তিকৃত শিক্ষার্থীরা আমাদের প্রতি মাইন্ড করবে। সো এটা কখনোই উচিত না, পিডিএফটা দেওয়া যাবে না পেজে। আমাদের যে গ্রুপ আছে সেখানে আমরা আমরা দিয়ে দিব। তবে আপনি এখানে দেখে রাখতে পারেন যে কোন প্রশ্নগুলো পড়তে হবে, আপনি স্ক্রিনশট রাখতে পারেন, সমস্যা নেই, এটা স্ক্রিনশট রাখতে পারেন। এবং পিডিএফ দিলে কি হয় স্যার, এটা সরাসরি কপি হয়ে যায়, কপিরাইট হয়ে যায়, সেজন্য পিডিএফটা না দেওয়াই বেটার। তারপরে হচ্ছে স্যার পানি সম ও পানি গ্রহিতার সংখ্যার মান সমান, এটা দেখাইতে বলছে। এটা আপনি বাদ দিতে পারেন, এটা আসবে না পরীক্ষায়, কখনোই আসবে না, এটা স্কিপ করবেন 4 নাম্বারটা। হ্যাঁ, রচনামূলক, এটা আমরা অলরেডি দেখাইছি স্যার। এই যে পারদ থার্মোমিটার গঠন এবং কার্যপ্রণালী, এই যে এটা স্যার, একটু দেখে রাখতে পারেন।
পারদ থার্মোমিটারের গঠন এবং কার্যাবলী দেখে রাখতে পারেন। এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, ম্যাথমেটিক্যাল টার্ম আপনারা দেখে রাখতে পারেন। এটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম। এখানে 1 নাম্বার এবং হচ্ছে 2 নাম্বার, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা অঙ্ক আছে, আরেকটা অঙ্ক যেটা আমি দাগাই দিলাম, সেই অঙ্কটা আমাদের পরীক্ষায় থাকতে পারে। দ্বিতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখে দেখে রাখতে পারেন এখান থেকে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এবং লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে আমরা কি বুঝি, তাপ পরিবহন গুণাঙ্ক কাকে বলে, এটা একক কি, এটা পরীক্ষা আসবে। 2 এবং 3 ভালো করে পড়বেন আপনারা। 2 নাম্বার এবং হচ্ছে 3 নাম্বার এটা ভালো করে পড়বেন, আমি বলে দিই। 2 এবং হচ্ছে 3, তাপ পরিবাহিতা কাকে বলে এবং তাপ সঞ্চালন কাকে বলে, এই দুটো কোশ্চেনের মধ্যে এটা আসার সম্ভাবনাটা বেশি। হ্যাঁ, সেটা ভালো করে পড়বেন। এটা একটু পড়বেন আপনারা। 5 নাম্বারটা, নিউটনের শীতলীকরণ সূত্রটা কি। ওকে, তো এখানে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দেখেন কিছু প্রশ্ন আছে, আমি একটু বলে দিই এখানে। কয়েকটা প্রশ্ন একটু বলি। যেমন বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা এবং গামা সমান হচ্ছে আমাদের 3 আলফা। এই প্রমাণটা, এই যে দুইটা প্রমাণ, এই দুইটা প্রমাণ থেকে অনেক সময় যে কোনো একটা প্রমাণ আপনাদের পরীক্ষায় থাকতে পারে। 3টা প্রমাণ আছে এখানে, এই দুইটা হচ্ছে একটা প্রমাণ। আর একটা প্রমাণ ছিল এরকম, 6 আলফা, যেটা আমি রচনামূলকে দেখাইছিলাম, 6 আলফা ইজ ইকুয়াল টু 3 বিটা ইজ ইকুয়াল টু 2 গামা। সো এই যে আপনি এই প্রমাণ বলেন, অর্থাৎ এই 3টা প্রমাণ থেকে যে কোনো একটা প্রমাণ আমার মনে বলছে যে পরীক্ষায় থাকবে অবশ্যই। ঠিক আছে, এখানে যে 3টা প্রমাণ আমি দিলাম, বিটা সমান 2 আলফা, গামা সমান 3 আলফা, তার ওই যে একটা আছে, এই 3টা প্রমাণ একটু ভালো করে আপনারা দেখে যাবেন। এখানে প্রথমটা দেখানো হয়েছে, দেখেন এই যে এখানে আনসার সহকারে দেওয়া আছে, এটা স্ক্রিনশটটা রাখতে পারেন আপনারা চাইলে। এই যে গামা সমান 3 আলফা, এই প্রমাণটা দেখানো হয়েছে এখানে। তারপর হচ্ছে এই যে প্রমাণ করে, যেটা এই প্রমাণটা দেখানো হয়েছে, যে প্রমাণ করে কিউ সমান হচ্ছে কে থিটা 1 মাইনাস থিটা 2 টি ডিভাইড বাই ডি, এটা তো আমি দেখাই দিলাম। এই পার্থক্যটা বলছিলাম আপনাদেরকে দেখাই দিব, পরিবহন এবং পরিচলন এবং বিকিরণ, এই 3টার মধ্যে পার্থক্য। সো এটা আপনারা একটু দেখে নেন এক নজরে, অথবা একটু স্ক্রিনশট রাখতে পারেন আপনারা। ঠিক আছে, এই বুঝতেছেন সবাই? বলেন। যদিও দেখাচ্ছে আপনাদেরকে, পড়াচ্ছি না কিছু, তারপরে দেখেন সাজেশনটা কি বুঝতে পারতেছেন কিনা। এই বুঝতেছেন কিনা বলেন একটু। হ্যাঁ অবশ্যই রিমন, এটা আমাদের অ্যাপসে আছে। আপনাদের প্রাইভেট গ্রুপে আমি এটা দিয়ে দিব। হ্যাঁ, আপনাদের প্রাইভেট গ্রুপে এটা আমি দিয়ে দিব। না, পাস করার জন্য চাইলে সবগুলো পড়ার প্রয়োজন নাই। আমার ক্লাসে আমি যে প্রশ্নগুলো দেখাই দিয়েছি, এগুলো পড়লে আপনি ম্যাক্সিমাম কোশ্চেন পেয়ে যাবেন কমন। ঠিক আছে, ঘোরার বিষয়টা দেখা যাক কোথায় নিয়ে যায়। সাজিক দেওয়ার প্ল্যান আছে, তবে দেখি সেটা। তারপর রচনামূলক প্রশ্নগুলোতে এখানে দেওয়া আছে, দেখেন এই যে প্রশ্নটা 6 আলফা, এই প্রশ্নটা আমি দেখাই দিলাম। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রচনামূলকের ক্ষেত্রে। এটার আনসার এখানে দেওয়া আছে, একটু দেখে নেবেন আপনারা। ওকে, এটা অনেকটা বড়। হ্যাঁ, তো বড় দেখে আপনাদের মাথা ঘুরে যাবে। আর এই যে একটা ম্যাথমেটিক্যাল টার্ম, সো করে নিন আপনারা। এটা তো আমরা দেখাইছিলাম, পিতলের দৈর্ঘ্য প্রশ্নের একটা অঙ্ক দেওয়া আছে এখানে, সো এটা দেখে নিন। এই ক্যাটাগরির প্রশ্ন আমাদের পরীক্ষায় থাকতে পারে। এই যে 1 নম্বর যে কোশ্চেনটা আছে, এই নিয়মের অঙ্কগুলো করে যাবেন, এটা আমি কিন্তু আমাদের ক্লাসে বলেছিলাম। আচ্ছা, তারপরে
এই যে স্যার এরকমের একটা ম্যাথ করে যাবেন আপনারা, এই ধরনের ম্যাথ একটা পরীক্ষায় থাকে প্রতিবারে, এইরকম একটা ম্যাথ আসে। -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 100 গ্রাম বরফকে 100 সেন্টিগ্রেড তাপমাত্রা বাষ্পে পরিণত করতে কতটুকু তাপের প্রয়োজন হয়, এই ক্যাটাগরির কোয়েশ্চেন ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সাম। সো একটু দেখে যাবেন। তৃতীয় অধ্যায় দেখেন অতি সংক্ষিপ্ত কোশ্চেন গুলা, এখান থেকে এটা একটু গুরুত্ব দিবেন যে তাপ ইঞ্জিনের দক্ষতা বলতে কি বোঝায়, তাপের যান্ত্রিক সমতা কি, জুলের সূত্র, এই অতি সংক্ষিপ্ত গুলো পড়লে হয়ে যাবে। হ্যাঁ, এখানে সবগুলো দেওয়া আছে, আনসার সহ দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে, খুবই সাজানো এবং গুছানো আমাদের প্রত্যেকটা সাজেশন। আমাদের প্রত্যেকটা সাজেশনই কিন্তু এরকম, আমি আবার বলছি যে আমাদের প্রত্যেকটা সাজেশনই কিন্তু এরকমের। হ্যাঁ, আর এই সাজেশনটা দেওয়া হয় শুধুমাত্র আমাদের কেয়ার ব্যাচের শিক্ষার্থী এবং হচ্ছে আমাদের ডাইনামিক যে প্রোগ্রামটা আছে সেটা। তবে আমরা সামনে একটা প্ল্যান করছি, সেটা হচ্ছে আমাদের যে এরকম আনসার সহকারে যে প্রত্যেকটা ইবুক আছে, তো এই ইবুক গুলা আমরা এই আমাদের কেয়ার প্রোগ্রামের যে শিক্ষার্থী আছে তাদেরকে বইয়ের বিকল্প হিসাবে এটা আমরা দিয়ে দিব। আমাদের কেয়ার প্রোগ্রামে ভর্তি হলে প্রতি সেমিস্টারের আগেই সে ইবুক আকারে এই বইটা পেয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, এতে অবশ্যই ম্যাথ থাকতে পারে, কোনো সমস্যা নেই, ম্যাথ কিন্তু আপনাদের থাকতে পারে। তো সংক্ষিপ্ত এটা তো আমি আগে দেখাই দিয়েছি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যাখ্যা করো, জুলের সূত্র, ক্যালভিক মতবাদ, এটা তো বলেই দিলাম। ঠিক আছে? আর রচনামূলক এটা আমি বলে দিছি, পিভি সমান গামা এটা আমরা দেখাই দিয়েছি, এটা দেওয়ার দরকার নাই। আর সেটা যেটা আমরা অলরেডি দেখাই দিয়েছি, পি মাইনাস সি ইজ ইকুয়াল টু আর, এটা দেখাইছি। গাণিতিক সমস্যা, এখানে একটা ম্যাথ দেওয়া আছে, দেখে দিতে পারেন, এই যে একটা ম্যাথ দেখে রাখেন সবাই। আচ্ছা, উর্মি ইসলাম মিলা, ঠিক আছে, ইনশাল্লাহ পাবেন। কেমিস্ট্রি টু এর উপর এরকম একটা সাজেশন দরকার না, আপনারা তো হচ্ছে এগ্রিকালচারের। ওকে, ঠিক আছে, আমি কেমিস্ট্রি টু এর উপর একটা এরকম মেগা ক্লাস নিব, আপনারা পাবেন, স্পেশাল ক্লাস থাকবে, সেখান থেকে কেমিস্ট্রি টু থেকে সর্বাধিক প্রশ্ন কমন পাবেন, সবই বুঝিয়ে দেওয়া হবে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র দেখেন, এখান থেকে আমরা যেটা পড়বো এন্ট্রপির সংজ্ঞাটা পড়বো, তাপ ইঞ্জিনের দক্ষতা কি বুঝি এটা, এন্ট্রপিটা গুরুত্ব সহকারে পড়বো। এই যে 2 নম্বর যে কোয়েশ্চেনটা আছে এন্ট্রপি, এটা। আর হচ্ছে তাপ ইঞ্জিনের দক্ষতা বলতে কি বোঝায়, তাপ ইঞ্জিনের মূল তথ্যটা কি, এখানে তাপ ইঞ্জিনের দক্ষতাটা জাস্ট একটু গুরুত্ব সহকারে পড়বেন তাহলে হবে। অন্তর্দহ ইঞ্জিন এবং বহির্দহ ইঞ্জিন কাকে বলে, সংক্ষিপ্ত গুলো দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাপ ইঞ্জিনের দক্ষতা বলতে কি বোঝায়, এটা আমি অলরেডি এটাকে দেখাই দিয়েছি, সো এটা পড়ে নেবেন। এই যে এটা স্যার এটা বলছিলাম আসবেই, সো দেখে রাখেন সবাই যে এন্ট্রপি কি, দেখা যায় পৃথিবীর এন্ট্রপিটা হচ্ছে ধনাত্মক, মানে পৃথিবীর এন্ট্রপি বাড়তেছে। এটা দেখাইছি একটু আগে, অন্তর্দহ এবং বহির্দহ ইঞ্জিনের মধ্যে পার্থক্য রচনামূলকের জন্য আমরা পড়বো, এটা তো অলরেডি পড়লাম। পৃথিবীর এন্ট্রপি ধনাত্মক, গাণিতিক সমস্যা, একটা গাণিতিক সমস্যা পরে এখান থেকে দেখে রাখতে পারেন। এই যে স্যার এটা একটা কারণ ইঞ্জিনের দক্ষতা আর 80%, গ্রাহকের টেম্পারেচার 400 হলে অবশ্যই তাপমাত্রাটা কত, সহজ। ওকে, পঞ্চম অধ্যায় স্থির তড়িৎ, এখান থেকে দুইটা কোশ্চেনের কথা বলছিলাম। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখেন, আদান কাকে বলে, কুলম্বের সংজ্ঞা মানে কুলম্ব কাকে বলে, এই সংজ্ঞাগুলা, তড়িৎ ক্ষেত্র, এত অতি সংক্ষিপ্ত পড়ার প্রয়োজন নাই। বিয়োগ পার্থক্য কাকে বলে এটা একটু পড়ে যাবেন, আর দ্বারক কাকে বলে এটা। আর সংক্ষিপ্তের জন্য কুলম্বের সূত্র যেটা আছে এটা আমাদের পড়তে হবে, আর এটা হচ্ছে দ্বারকের ব্যবহার, সেটা আমরা পড়বো। এই ষষ্ঠ অধ্যায় আপনারা টোটালি স্কিপ করবেন, ষষ্ঠ অধ্যায় পড়ার কোনো প্রয়োজন নেই, ষষ্ঠ অধ্যায় টোটালি স্কিপ। সপ্তম অধ্যায় থেকে আমরা পড়বো, সপ্তম অধ্যায় আমাদের পড়তে হবে। ঠিক আছে, সপ্তম অধ্যায় অবশ্যই আমাদের পড়তে হবে। যেমন এখানে কিছু সংজ্ঞা আছে, যে প্রতিবিম্ব কাকে বলে, প্রতিবিম্ব কাকে বলে এটা আমাদের পড়তে হবে। তারপর হচ্ছে দর্পণের প্রধান ফোকাস, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, দর্পণের প্রধান ফোকাস কাকে বলে, এটা আসে পরীক্ষায় প্রতিবার, সো প্রধান ফোকাসের সংজ্ঞাটা ভালো করে পড়বেন। বিবর্ধন কাকে বলে এটা পড়ার দরকার নাই, প্রতিফলনের সূত্রগুলা লিখা হয়, যে স্যার এখানে প্রতিফলনের দুইটা সূত্র আছে, এটা প্রায় আসে, সো এটা আপনি একটু গুরুত্ব দিয়ে পড়বেন।
তারপর সংক্ষিপ্ত প্রশ্ন, এটা তো আমরা আগে বলে দিয়েছিলাম যে অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো যে f = r/2। কোশ্চেনটা দেখানো হয়েছে, এটার আনসার এখানে দেওয়া আছে, একটু সার্ভে করে দেখে নেন। এই যে আমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, তারপরে হচ্ছে বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্বের মধ্যে পার্থক্য। স্যার এই যে আমাদের বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্বের মধ্যে পার্থক্য, ঠিক আছে। এটা আমরা দেখলাম আগেই। আর অনেকে বলছিলেন এই যে রচনামূলক যে লেন্সের দর্পণের অথবা লেন্সের যে একটা ইকুয়েশন আছে আমাদের, যে অবতল দর্পণের ক্ষেত্রে দেখাও যে 1/u + 1/v = 1/f। সো সেটার প্রমাণটাই কিন্তু এখানে আছে স্যার, এই যে সেই প্রমাণটা এখানে, এটা আমি করাইছিলামও। এটা লেকচার ভিডিওটা আমরা এখনই আমাদের পেজে পোস্ট করে দিব ক্লাস শেষে। সো চিন্তার কোনো কারণে, এটা আমি লেকচার ভিডিও দিচ্ছি আপনাদেরকে। অর্থাৎ যেগুলো আপনাদের কাছে কঠিন মনে হয় সেটারই লেকচার ভিডিও আমি দিয়ে দিব, চিন্তার কোনো কারণ নাই, ঠিক আছে। তারপর হচ্ছে আলোর প্রতিসরণ। এখান থেকে তো দেখেন প্রশ্নগুলা, সংকট কোণ কাকে বলে, এটা পরীক্ষা আসবে। সংকট কোণ কাকে বলে, হীরকের সংকট কোণ 24°C বলতে কি বোঝায়, ঠিক আছে, এটা একটু দেখবেন। আচ্ছা, বাকিগুলো আমি দেখাই দিই। আর পিডিএফটা আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে দেখে নিন। এই যে কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ স্যার, এই যে এটা কিন্তু বলছিলাম দেখাই দিব প্রশ্নটা, এটা দেখেন আপনারা। যে সংকট কোণ ও প্রতিসারণের মধ্যে সম্পর্ক লিখো, সংকট কোণ ও প্রতিসারণের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা। সো এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, একটু পড়বেন আপনারা সবাই। সংকট কোণ এবং প্রতিসারণের মধ্যে সম্পর্ক। রচনামূলক প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণ বের করো, এইটা আমাদের করতে হবে। হ্যাঁ, এই যে স্যার, প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণের মধ্যে সম্পর্ক স্থাপন করা, এই প্রমাণটা। ওকে, তো এটা আমাদের ভালো করে পড়তে হবে, এখানে দেওয়া আছে প্রমাণটা। স্যার এই যে সবগুলো প্রমাণ এখানে লেখা আছে, ঠিক আছে। ভৌত আলোক বিজ্ঞান টোটালি স্কিপ করবেন, ভৌত আলোক বিজ্ঞান পড়ার কোনো প্রয়োজন নেই। পরমাণুর গঠন অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে মোটামুটি কভার করে ফেলবেন, হয়ে যাবে। এখানে দেওয়া আছে আপনার এই যে পরমাণুর স্থায়ী মূল কণিকা কয়টি এবং কি কি, থমসনের পরমাণু মডেল, এইগুলো আমাদের পড়তে হবে। হ্যাঁ, থমসনের পরমাণু মডেল, এটা আমাদের পড়ার প্রয়োজন। নাম কি এটা পড়তে পারেন, অতি সংক্ষিপ্ত না, যেটাকে কিসমিস মডেল বলা হয়, ঠিক আছে। আর সংক্ষিপ্তের জন্য এই যে যে প্রশ্নগুলো আগে বলছিলাম সেগুলো এখানে আনসার সহকারে দেওয়া আছে, স্ক্রিনশট রাখতে পারেন। ওকে, আচ্ছা, গেল পরমাণু মডেল। তারপরে এখানে বোর পরমাণু মডেলটা দেওয়া আছে। আচ্ছা, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, তেজস্ক্রিয়তা কি, দেখেন এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো, তেজস্ক্রিয়তা কি, অদেয় কি, গড়েয় কি, নিউক্লিয়ার ফিউশন কাকে বলে, নিউক্লিয়ার ফিউশন কাকে বলে, এই প্রশ্নগুলো আমাদের পড়তে হবে। তারপরে হচ্ছে স্যার অর্ধেয় ক্ষয়দ্বীপের মধ্যে সম্পর্ক, এটা আমি এটাকে দেখাই দিলাম আপনাদেরকে। তো সেই কোশ্চেনটা এখানে দেওয়া। রচনামূলক প্রশ্ন তো এটা একটুকে দেখাইলাম, সো এটা দেখার প্রয়োজন নাই। আধুনিক পদার্থবিজ্ঞান, এইখানে তো একটা প্রশ্ন আছে E = mc², এটা বলা লাগে না, ঠিক আছে। আপনি কি তততে কি পড়াবো, আর কিছু পড়ার নাই, ঠিক আছে। আইনস্টাইনের একটা সূত্র আছে, এই যে E = mc², সেটার আনসার এখানে দেখানো আছে, দেখেন সবাই, E = mc²। এই যে স্যার রচনামূলক প্রশ্ন, আইনস্টাইনের বড় শক্তি সম্পর্ক যেটা আছে সেটা প্রতিপাদন করতে বলছে, এটা এখানে দেওয়া আছে, একটু দেখেন আপনারা সবাই। আর এটার আমার একটা লেকচার ভিডিও আছে, সেটা আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন একটু পরেই। সো চিন্তার কোনো কারণ নেই। সো সবাইকে আরো একবার বলতেছি, এটা হচ্ছে E = mc²। এই ইকুয়েশনটা প্রতিবারই পরীক্ষা আসে, এটা আমি রচনামূলক প্রশ্ন প্রথমেই দিয়ে রাখছিলাম। সো এটা আবার দেখালাম আপনাদেরকে আনসার সহকারে, আনসারটা আপনারা একটু দেখে নেন। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যেটা আমি বারবার বলতেছি, আমাদের প্রথম সেমিস্টার, তারপর হচ্ছে তৃতীয় সেমিস্টার, পঞ্চম এবং সপ্তম সেমিস্টার ভর্তি কার্যক্রম চলতেছে। তো প্রথম, তৃতীয় এবং পঞ্চম এবং সপ্তম সেমিস্টারে আপনারা যারা উঠবেন, ভর্তি হবেন, সেক্ষেত্রে
তারা হয়তো প্রতিদিন আপনাদের যে প্রতিষ্ঠানে ক্লাস আছে এটার পাশাপাশি ভালো একটা প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই প্রাইভেট আমরা পড়ি, তাই না? সো প্রাইভেট পড়বেন, এটা একটা বিষয় দেখা যায় যে সময় সাপেক্ষ ব্যাপার। সো একটা ক্লান্তিও চলে আসে, বাইরে দৌড়াদৌড়ি একটা ক্লান্তি ভাবও কিন্তু চলে আসে। তো এই যে আপনার এই ক্লান্তির পরে কিন্তু আসলে টোটালি প্রিপারেশনটা শূন্য হয়। কিন্তু দেখেন আমাদের পাপুলারিটিকার আপনাকে টোটালি একটা ঘরে বসেই প্রস্তুতি যে নিতে যে বিষয়গুলো প্রয়োজন সবগুলো বিষয় কিন্তু আপনাকে প্রোভাইড করবে। আপনি ঘরে বসেই ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন আপনার পরবর্তী সেমিস্টারগুলো থেকে, মানে প্রথম, তৃতীয়, পঞ্চম এবং সপ্তম সেমিস্টারগুলো থেকে। ঠিক আছে? তো যেখানে আমরা ডেইলি 2টা লাইভ ক্লাস নিই, এটা আপনারা সকলেই জানেন। তারপর হচ্ছে আমাদের যে সুপার সাজেশন আছে, এটা আপনারা সকলেই জানেন এটা কতটা ইফেক্টিভফুল, সো এটা আপনারা পাচ্ছেন। এবং পাশাপাশি আমাদের যে এই আনসার সহকারে যে ইবুকটা আছে, যেখানে খুব সাজানো এবং গোছানো এই আনসার সহ ইবুকটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবং আমাদের কেয়ার প্রোগ্রামে যুক্ত হইলে, আমাদের কেয়ার প্রোগ্রামটা হচ্ছে প্রথম সেমিস্টার থেকে সপ্তম সেমিস্টার পর্যন্ত। ঠিক আছে? তবে যারা তৃতীয়তে আছেন অথবা পঞ্চমে আছেন তারাও চাইলে আমাদের কেয়ার প্রোগ্রামে যুক্ত হতে পারেন, সেক্ষেত্রে তার জন্য ফিটাও আরো কম। ওকে, সো আমাদের কেয়ার প্রোগ্রামে যুক্ত হলে আপনি আমাদের যে আপনার ডিপ্লোমা কমপ্লিট করার পরে চাকরির যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতিটাও আপনি পাচ্ছেন আমাদের কেয়ার প্রোগ্রামে। তবে এখন যদি আপনি ভর্তি হন আমাদের কেয়ার প্রোগ্রামে, সেক্ষেত্রে আপনার চাকরি প্রস্তুতির যে ফ্রিটা সেটা আপনার জন্য সম্পূর্ণ ফ্রিতে হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ চাকরি প্রস্তুতি নেওয়ার জন্য আপনার কোনো প্রকার ফি প্রয়োজন হবে না। ঠিক আছে? আচ্ছা, আর আমাদের কেয়ার প্রোগ্রামের প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা যে প্ল্যানটা করেছি সামনে থেকে, এই যে আমাদের আনসার সহকারে একটা টেকনোলজি শিক্ষার্থীদেরকে এই আনসার সহকারে যে সুপার সাজেশনটা আমাদের আছে, এটা বই আকারে আমরা তাদেরকে সবাইকে প্রোভাইড করব, যার মাধ্যমে তিনি একটা গোছানো প্রিপারেশন নিতে পারবে পরীক্ষার জন্য। তো আমরা একটা বই যেটা কিনি, হক পাবলিকেশনস এর একটা বই কিনি অথবা টেকনিক্যাল পাবলিকেশনস একটা বই কিনি, সেই বইটাতে অনেক কিছু থাকে। তো কোনটা রেখে কোনটা পড়বো এই জন্য আমাদের একটা হিবিজিবি অবস্থা হয়। বাট আমাদের যে সাজেশনটা আছে সেটা খুবই ছোট হবে এবং সেখানে আনসার সহকারে গোছানো, খুব সুন্দর করে গোছানো আছে। তো একজন স্টুডেন্ট যদি পড়ে, আশা করি সে ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো যাই হোক, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এতক্ষণ পর্যন্ত, তো আশা করি এটা ভালো করে পড়লে আপনারা ফিজিক্স টুর উপরে ভালো একটা রেজাল্ট করতে পারবেন। আর যে বিষয়গুলো আপনাদের প্রয়োজন, যে প্রশ্নগুলো আপনাদের দরকার, যেগুলো আপনারা বোঝেন না, সেগুলো আমি কিছুক্ষণ পরে আপনাদের এই পেজে, আমাদের যে পেজ আছে এখানে আমরা পোস্ট করে দিব। সেটা দেখলে আশা করি আরো বিষয় আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর পাপুলারিটিকারের কেয়ার প্রোগ্রামে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অথবা আমাদের এই ফেসবুক পেজে আপনি এসএমএস করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানিয়ে আমি আজকে ক্লাসটি এখানে শেষ করতে যাচ্ছি। আর যারা আমার ক্লাসে শেষ পর্যন্ত ছিলেন, এই পর্যন্ত শেষ পর্যন্ত আছেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।